ওকে, তো আমরা শুরু করতে পারি মনে হয়। তো আজকে আমরা যে টপিকটুকু পড়বো সেটা আগের ক্লাস থেকে একটু ডিফারেন্ট। আজকে ক্লাসের যে টপিকটুকু শুরু করতেছি মোটামুটি আমাদের সিলেবাসের মিডে যেরকম কোশ্চেন থাকে, 20 মার্কসের যদি কোশ্চেন হয়, অ্যাটলিস্ট 10 মার্কস এই টপিক গুলো থেকেই থাকবে। আজকে থেকে যে টপিকটা শুরু করতেছি, এখন আমরা শুরু করি একটা সিম্পল ফর্ম দিয়ে। একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, যে কোশ্চেনটা দেখে আমাদের কাছে ফার্স্ট অফ অল মনে হচ্ছে নতুন মনে হতে পারে। ওকে, সো আমরা এখন দেখি কোশ্চেনটা একটু পড়ে দেখি। কোশ্চেনটা কি দেয়া আছে, তোমাকে একটা ফাংশনের নতুন টাইপের এক্সপ্রেশন তোমাকে দেয়া আছে। এফ ব্র্যাকেটে x1 x2 x3 সামেশন অফ m1456 এরকম দেয়া আছে। এটা নতুন টাইপের ফর্ম, যেটা আমরা এই কোর্সে আগে কখনো দেখিনি, এন্ড এটা আগে তোমাদের কোথাও থাকার কথাও ছিল না। তো তোমাকে যে কাজটা করতে বলছে, কয়েকটা কোশ্চেন আছে এই ফাংশনের, মানে একটা এক্সপ্রেশন মানে ফাংশন একটা ফর্মে তোমাকে ফাংশনটুকু দেয়া আছে। তোমাকে বলছে ফাংশনটার দেখে দেখে ট্রুথ টেবিল প্রিপেয়ার করতে হবে। দেন এই ফাংশনের এক্সপ্রেশনটা দরকার পড়বে এসওপি ফর্মে। দেন এসওপি ফর্মে যে ফাংশনটা, এসওপি ফর্মের ফাংশনটাকে রিডিউস করতে হবে। এরপরে সেই রিডিউস ফর্মটা লজিক ডায়াগ্রাম ড্র করতে হবে, এন্ড ফাইনালি কস্ট ক্যালকুলেট করতে হবে। তো এই কোশ্চেনটার মধ্যে প্রচুর নতুন নতুন টার্ম আছে। যেমন ফার্স্ট অফ অল এই ফাংশনটা যে এভাবে দেয়া আছে, এটার সিগনিফিকেন্স কি, কেন এটা দেয়া আছে, এটাই আমরা বুঝতে পারতেছি না। এটা হচ্ছে ফার্স্ট। এফ ব্র্যাকেট x1 x2 x3 এটারই বা মিনিংটা কি? সামেশন অফ এম, এম দ্বারাই বা কি বোঝাচ্ছে? 1456 এগুলোই বা কি জিনিস? ট্রুথ টেবিল না হয় আমরা বুঝতে পেলাম, ওটা আমাদের কিছু চেনা জানা টার্ম। এসওপি ফর্ম কি জিনিস এটা আমরা জানি না। অপটিমাইজড এসওপি ফর্ম সেটা কি, এটাও খুব একটা জানি না। লজিক ডায়াগ্রাম তাও কিছুটা চেনা জানা আছে, যে হ্যাঁ একটা ফাংশন জানা থাকলে তার লজিক ডায়াগ্রাম ড্র করতে পারি আমরা। কস্ট ক্যালকুলেশন, এটাও আমাদের কাছে নতুন। তো আমরা যে কাজটা করব, এই ফাংশনটা মানে এই কোশ্চেনটুকু শুরু করি, যখন যে কোশ্চেন সলভ করব এ বি সি ডি, তখন সেটার এক্সপ্লানেশনের দিকে আমরা চলে যাব। তো ফার্স্ট অফ অল আগে আমরা চলে আসি এ নাম্বারে। আমি কোশ্চেনটা বামেই রেখে আমরা এখানে ডানেই করে রাখি। এখানে এ নাম্বারটা সলভ করতে আসি। তো ফার্স্টে এ নাম্বারে বলছে আমাকে হচ্ছে ট্রুথ টেবিল। তো আমরা ট্রুথ টেবিল প্রিপেয়ার করা তো আমরা আগে থেকেই জানি, যে আমরা জানি ট্রুথ টেবিলের লেফট সাইডে থাকে ইনপুট গুলো, আর রাইট সাইডে থাকে আউটপুট। আর আমার সুবিধার জন্য যদি মাঝখানে যদি কোনো ইন্টারমিডিয়েট টার্ম যদি দরকার পড়ে, তাহলে আমি মাঝখানে সেগুলো নিয়ে আসতে পারি, যেটা তো আমরা অলরেডি করে আসছি, ট্রুথ টেবিল কিছুটা দেখে আসছি কয়েকটা। তো ফ্যাক্ট হচ্ছে এখানে ট্রুথ টেবিল যখন আমাকে প্রিপেয়ার করতে বলছে, লেফট সাইডে আমার কিছু ইনপুট, রাইট সাইডে আউটপুট, এটাই থাকবে। এটা হচ্ছে ট্রুথ টেবিলের মোটামুটি প্যাটার্ন, শেপ বলা যেতে পারে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ট্রুথ টেবিল প্রিপেয়ার করার জন্য যে আমি এখানে কয়টা ইনপুটের ট্রুথ টেবিল, সরি কয়টা ইনপুট এখানে আছে, কয় বিটের ইনপুট, সেটা আগে আমাকে জানতে হবে। এই ফাংশনটা যদি আমি ট্রুথ টেবিল প্রিপেয়ার করতে চাই, ওকে আমি বুঝলাম যে আউটপুট ফাংশন এফ, আউটপুটকে এফ ইকুয়াল টু, সো বোঝা গেল যে আমি এফ ইকুয়াল টু যেহেতু দেয়া আছে, তার মানে আউটপুট এটা হচ্ছে আউটপুট, এফটা হচ্ছে আউটপুট, মানে আউটপুটের নাম হচ্ছে এফ। ওকে, কারণ আমরা ওই ম্যাথমেটিক্সে ধরো করি না, যে ধরো এফ ইকুয়াল টু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x, এই টাইপের কিছু এক্সপ্রেশন তো আমাদের ছিল। এফ ইজ এখানে কি দেয়া ছিল, আমরা এটার সাথে এক্স্যাক্টলি এই গিভেন ফাংশনটা কম্পেয়ার করি। এফ অফ এক্স এটা মানে ছিল কি, এফ ইজ আ ফাংশন অফ এক্স। এটা তো মোটামুটি আমরা সবাই জানার কথা। এফ ব্র্যাকেটের মাঝে এক্স মানে এফ ইজ আ ফাংশন অফ এক্স, মানে হচ্ছে এফ হচ্ছে আউটপুট, যেটা ডিপেন্ড করবে এক্স এর উপরে, মানে এক্স হচ্ছে ইনপুট। এই যে এফ ইজ আ ফাংশন অফ এক্স মানে হচ্ছে এক্স হচ্ছে, সরি আউটপুট লিখে ফেলছি, এই ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে সেটা হচ্ছে এ ইনপুট, আর আউটপুটের নাম হচ্ছে এফ। এটা তো মোটামুটি ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থেকে সবারই জানার কথা। তো আমার এখানে সিমিলারলি দেওয়া আছে এফ ব্র্যাকেটের মধ্যে x1 x2 x3, এর মানে হচ্ছে এফ ইজ আ ফাংশন অফ x1 x2 and x3। এফ ইজ আ ফাংশন অফ x1 x2 and x3, মানে এফ হচ্ছে একটা ফাংশন, তার মানে এর আউটপুট হচ্ছে এফ, আর এই যে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেগুলো হচ্ছে আমার ইনপুট। এই ব্র্যাকেটের ভিতরে আমার যে লিস্টটা দেয়া আছে, এরা হচ্ছে আমার ইনপুট। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে?
এই জিনিসটা ফার্স্টে আমাদেরকে জানতেই হবে, কারণ যদি তুমি ট্রুথ টেবিল প্রিপেয়ার করতে চাও, আমরা ট্রুথ টেবিলে ফার্স্টেই আমরা জানি যে লেফট সাইডে আমরা ইনপুট গুলো লিখি, বাট ইনপুট কয় বিটের সেটাই যদি আমরা না জানি তাহলে আমরা ট্রুথ টেবিল প্রিপেয়ারই করতে পারবো না। তো আমাদেরকে আগে জানতে হবে ইনপুট কয় বিটের। সো এফ ইজ আ ফাংশন অফ এক্স, আগে যেটা আমরা করতাম ম্যাথে, ওটার সাথে যদি কম্পেয়ার করো তাহলে দেখতে পাচ্ছি যেখানে আউটপুট হচ্ছে এফ আর ইনপুট হচ্ছে টোটাল 3 বিটের, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x2, একটা হচ্ছে x3। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ইনপুট 3 বিটের আর আউটপুট হচ্ছে এফ। তো আমি যেহেতু জেনেই গেলাম ইনপুট 3 বিটের, তাহলে আমি এক কাজ করি, 3 বিটের এগেনস্টে আমি এখান থেকে একটা ট্রুথ টেবিলের ইনপুট সাইডটুকু দিয়ে দিই। মানে আমি আমার সুবিধার জন্য একটা এই ট্রুথ টেবিল বারবার নাম্বার গুলো লেখা কষ্ট দেখে আমি একটা ট্রুথ টেবিল ডাউনলোড করে রাখছি 3 বিটের। সো আমার যেহেতু ইনপুট যেহেতু 3 বিটের, আমি এই আমরা জানি যে ট্রুথ টেবিলের বাম দিকে হচ্ছে তোমার থেকে ইনপুট গুলো থাকে হচ্ছে x1, x2, x3। আমার যেহেতু ইনপুট 3টা আছে x1, x2, x3, তো সেগুলোই আমি এখানে দিয়ে দিই। এখানে মনে হয় একটা কলাম মনে হয় এক্সট্রা চলে আসছে, আমি এক কাছে এটা একটু এডিট করে নিয়ে আসি। আমি যেখান থেকে ডাউনলোড করছি আউটপুট ফাংশনটা এখানে চলে আসছে, তো আমি আউটপুট ফাংশনটাকে রিমুভ করে দিই, তারপর এটা নিয়ে আসি। এখান থেকে যদি নয়েজ খুব বেশি আসে তাহলে একটু বলতে পারো, একটু হালকা নয়েজ একটু পর পর আসতে পারে। ওকে, সো ইনপুট, এই ট্রুথ টেবিল ইনপুট সাইড হবে লেফট সাইডে। সো ইনপুট হচ্ছে আমার 3টা, সেই 3টা লিখে দিই x1, x2, x3, এরা হচ্ছে ইনপুট। সো সেই ইনপুটের এগেইনস্টে যদি আমি যদি এখন লিখি, ফার্স্ট হচ্ছে 0 0 0, তারপর 0 0 1, 0 1 0, 0 1 1, 1 0 0 1 0 1, 1 1 0 1 1 1, মানে একদম শুরু করে এটা হচ্ছে তোমার জিরো ডেসিমেল ভ্যালু যদি লিখি 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত, এগুলো হচ্ছে করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু গুলো। এটা তো প্রিপেয়ার করতে মনে কারো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা ট্রুথ টেবিল অলরেডি করে আসছি। এই পার্টটুকু বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। আমার ট্রুথ টেবিলের ইনপুট সাইড কমপ্লিট। এখন আউটপুট হচ্ছে এফ। এখন ট্রুথ টেবিলে কি থাকে যে ইনপুটের কোন কম্বিনেশনে আউটপুটের ভ্যালু 0 1 এইরকম হয়। এখন আমি ফাংশনটাকে অ্যানালাইজ করে ওই ব্র্যাকেটের মধ্যে x1, x2, x3 দেখে বুঝতে পেলাম যে 3 বিটের ইনপুট, সো আমি 3 বিটের ট্রুথ টেবিল প্রিপেয়ার করছি। ওকে, আউটপুটের ভ্যালু 0 1, কখন 0 কখন 1 হবে এটাও এখানে দেয়া আছে, কিন্তু একটু ডিফারেন্ট ফর্মে। সেই ফর্মটাই এখন আমরা একটু বোঝার ট্রাই করি। ওকে, তো এখানে যে ফাংশনটুকু আমার দেয়া আছে সামেশন অফ m1 4 5 6, এটাকে আসলে অরিজিনালি যেভাবে লেখা যায় সেটা হচ্ছে, এটা আসলে ইকুয়াল টু m1 প্লাস m4 প্লাস m5 প্লাস m6। এটা আসলে এই ফর্মেরই শর্টকাট। m1 সামেশন, যেহেতু তার মানে অনেকগুলো টার্মের সাম হবে, m1 m4 m5 m6 এর সামেশন আর কি। তো সবই বুঝতে পারলাম, বাট ফ্যাক্ট হচ্ছে এম জিনিসটা কি, এম এর এক্সপ্লানেশন কি, এটাতে আমরা আসি। এম মানে হচ্ছে মিন টার্ম। এম মানে হচ্ছে মিন টার্ম। এই মিন টার্মের ফার্স্ট লেটার যে এম, সেটা থাকে এম রিপ্রেজেন্ট করা হয়। আর মিন টার্ম মানেই হচ্ছে এই যে ডেসিমেল ভ্যালু গুলো দেয়া আছে, এই পয়েন্টে আউটপুট ফাংশনের ভ্যালু হচ্ছে 1। মানে এখানে স্মল এম মানে হচ্ছে মিন টার্ম, আর এর ব্র্যাকেটের ভিতরে যে ডেসিমেল ভ্যালু গুলো দেয়া আছে, এর মিনিংটা হচ্ছে ইনপুট 1 4 5 6, এই পয়েন্ট গুলোতে আউটপুটের ভ্যালু হয় 1। এটা তোমার ট্রুথ টেবিলকে রিপ্রেজেন্ট করার একটা ওয়ে আর কি। সামেশন অফ এম, স্মল এম মানে হচ্ছে মিন টার্ম, মিন টার্ম মানে হচ্ছে এই পয়েন্ট গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। তার মানে এখানে যে এম ইকুয়াল টু 1, দেখো তো ডেসিমেল 1 কোনটা, এই রোটুকু। এম ইকুয়াল টু 4, ডেসিমেল 4 কোনটা, এই রোটুকু। এরপরে 5 6 হচ্ছে এই রোটুকু, 6 হচ্ছে এই রোটুকু। মিন টার্ম মানে হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যেই যেই পয়েন্ট গুলো দেয়া আছে, এই ভ্যালু গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 1। তার মানে যখন 1 তখন আউটপুট ফাংশনের ভ্যালু 1, 4 এও আউটপুট ফাংশনের ভ্যালু 1, 5 এ 1, 6 এ 1। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? স্মল এম মানেই হচ্ছে মিন টার্ম, আর এই স্মল এম এর এগেইনস্টে ব্র্যাকেটের মধ্যে তোমার যে ভ্যালু গুলো দেয়া আছে,
এর মানে হচ্ছে যে এই পয়েন্ট ইনপুট যদি ডেসিমেল 1 হয়, ইনপুট যদি ডেসিমেল 4 হয়, ইনপুট যদি ডেসিমেল 5 হয়, ইনপুট যদি ডেসিমেল 6 হয়, এই করেসপন্ডিং রো এর আউটপুট গুলো ফাংশন হবে 1। মানে মিন টার্ম মানে হচ্ছে এই ভ্যালু গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। এটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? তাহলে 1 4 5 6 এ আউটপুটের ভ্যালু 1, তাহলে 1 4 5 6 এ যদি আউটপুটের ভ্যালু 1 হয়, তাহলে বাকিগুলোতে 0, কারণ আউটপুট ফাংশনের ভ্যালু তো 0 1 যে কোনো একটাই হবে। মিন টার্ম হচ্ছে তোমাকে বলে দেয় যে কোন কোন পয়েন্টে আউটপুট ফাংশনের ভ্যালু 1 সেটা বলে দেয়। আর তার মানে এর মধ্যে যারা নাই তাহলে সেগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 0, তাহলে বাকি যেগুলো ফাঁকা আছে সেগুলোতে এবার 0 সেট করে দেই। সো এই ট্রুথ টেবিল প্রিপেয়ার করা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আমরা যদিও ট্রুথ টেবিল প্রিপেয়ার করলাম, বাট আসলে এই যে ফাংশনের এক্সপ্রেশনটা যেভাবে দেয়া আছে এটা নিজেই একটা ট্রুথ টেবিল আর কি বলা যায়। এই ফাংশনে যে এক্সপ্রেশনটা দেয়া আছে, f is a function of x1 x2 x3 equal to summation of m1 4 5 6, এটা নিজেই আসলে একটা ট্রুথ টেবিলকে রিপ্রেজেন্ট করার ওয়ে। সো যদিও তারপরে আমরা ট্রুথ টেবিল প্রিপেয়ার করতেছি এটা ফার্স্ট ম্যাথ দেখে, বাট এটা ট্রুথ টেবিল প্রিপেয়ার না করেও আর কি করা যায়। এই যে ফাংশন এক্সপ্রেশনটা দেয়া আছে এটা ট্রুথ টেবিলেরই আসলে আর কি একটা স্পেশাল ফর্ম। ট্রুথ টেবিলের কাজ কি? ইনপুট কয় বিটের সেটা ট্রুথ টেবিল থেকে জানা যায়। তো এই এক্সপ্রেশনটাই আমরা এমন ভাবে লিখছি ওখান থেকে বোঝা যাচ্ছে ইনপুট কয় বিটের। ট্রুথ টেবিল কি করে? আউটপুট কোথায় 0 কোথায় 1 সেটা ট্রুথ টেবিল বলে দেয়। ওই কোথায় 0 কোথায় 1 সেটা একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ মানে রিপ্রেজেন্ট করা হয় এই মিন টার্ম ফর্মে। সো আলটিমেটলি এই ফাংশনটাকেই ট্রুথ টেবিল বলা যায় আর কি। সো এই নাম্বার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, মানে এই ট্রুথ টেবিল প্রিপেয়ার করা নিয়ে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো। আর টেনশনের কোনো কারণ নেই, আমরা এই ফর্ম, এই যে ফর্মটা দেখলাম সামেশন অফ এম, এই ফর্ম আমরা আজকে থেকে মোটামুটি প্রত্যেক ক্লাসে এই ফর্ম দেখতেই থাকবো। এই টাইপের ফর্ম আমাদের প্রচুর আসবে। সো মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এক্সপ্রেস দ্য আউটপুট ফাংশন এফ ইন এসওপি ফর্ম। মানে এই যে আউটপুট ফাংশন এফ টুকু আছে, we need to express this function in SOP form. এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। ওকে, বাট এখানে সে আমার এখন নতুন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, সেটা হচ্ছে হোয়াট ইজ এসওপি ফর্ম। এসওপি ফর্ম জিনিসটা কি সেটাই আমরা এখনো জানি না। সো এই বি নাম্বার কোশ্চেন সলভ করার আগে আমাদেরকে আগে এটা দরকার, জানা দরকার যে এসওপি ফর্ম জিনিসটুকু কি। সো আমরা এখন বি নাম্বারের দিকে চলে যাব। সো এসওপি, SOP full form sum of products, full form sum of products। তোমার ট্রুথ টেবিলটা রিমুভ করা তো ঝামেলা হলে আছে, সমস্যা নেই, ট্রুথ টেবিলটা আরেকবার প্রিপেয়ার করি। এসওপির ফুল ফর্ম হচ্ছে সাম অফ প্রোডাক্ট। সো আমরা এখন দেখি ট্রুথ টেবিলটুকু ডিলিট করাটা ভুল হয়ে গেছে, আমি একটু নতুন করে ড্র করে দিই। আমার তিনটা ইনপুট থাকবে, ফার্স্ট হচ্ছে 0 0 0, নেক্সট 0 0 1, নেক্সট 0 1 0, 0 1 1, 1 0 0, 1 0 1, 1 1 0, 1 1 1। ওকে, সো 1 4 5 6, 0 তে 0, 1 এ 1, 2 তে 0, 3 তে 0, 4 1, 5 1, 6 1, 7 এ গিয়ে 0। তো এই ছিল আর কি আমার ট্রুথ টেবিল। আমার ট্রুথ টেবিল থেকে যদি এখন যদি আমার এসওপি ফর্মে আউটপুট ফাংশন যদি লিখতে হয়, মানে একটা এক্সপ্রেশন, এফ হচ্ছে এফ এর এক্সপ্রেশন, জাস্ট লাইক আমরা লাস্ট ক্লাসগুলোতে যখন আমরা একটা পার্টিকুলার ফাংশনকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যখন রিডিউস করতাম, ওই যে এক্সপ্রেশনটা ছিল, ওই এক্সপ্রেশনটুকু কিভাবে পাওয়া যায় সেটাই আমরা এখান থেকে দেখব। তো এসওপি ফর্মে ফাংশন লেখার জন্য তোমাকে টার্গেট করতে হবে কোন রো গুলাতে আউটপুট ফাংশনের ভ্যালু 1।
কোন রো গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 1, এই রো গুলোকে আমাদের টার্গেট করতে হবে। ফাংশন তো দেয়াই আছে, গিভেন ফাংশন আউটপুট ফাংশন ইকুয়াল টু 1 যখন ইনপুট হবে 1 4 5 6, মানে যে 1 4 5 এন্ড ফাইনালি 6, এই রো গুলোকে আমরা টার্গেট করতেছি এসওপি ফর্মে আউটপুট ফাংশন এক্সপ্রেশন লিখতে। এখন একটু আগে যে আমি বললাম যে f ইকুয়াল টু সামেশন অফ m1 4 5 6, এর মিনিং হচ্ছে m1 m4 m5 m6। ওকে, সো এখানে লিখি দেখি f ইকুয়াল টু m1 প্লাস m4 প্লাস m5 প্লাস m6, এভাবে লিখাও যে কথা আলটিমেটলি সামেশন অফ m ব্র্যাকেটের মাঝে ইন বিটুইন 1 4 5 6 সেম এক্সপ্রেশন আর কি, মানে 1 4 5 6 এ আউটপুট ফাংশনের ভ্যালু 1, এটাকে তুমি সামেশন হিসেবে লিখতে পারো, প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা করে সাম লিখতে পারো, বা অনেকগুলো টার্ম যখন এরকম অ্যাড আকারে থাকে তখন আমরা তো সামেশন সাইন ইউজ করি, সো তুমি আলটিমেটলি দুটোই যে কোনোটাই আর কি লিখতে পারো। সো আমরা এখন এখান থেকে তাহলে কন্টিনিউ করি। এখন m1 হচ্ছে মিন টার্ম, m4 হচ্ছে মিন টার্ম, m হচ্ছে মিন টার্ম। এখন মিন টার্ম কিভাবে লিখতে হয়, m1 আমরা তাহলে এই রোটাকে টার্গেট করি m1 যখন আউটপুট ফাংশনের ভ্যালু 1। m1 মানে হচ্ছে তোমার মিন টার্ম, মানে হচ্ছে প্রোডাক্ট অফ ইনপুট, প্রোডাক্ট অফ ইনপুটস আর কি, যতগুলো থাকে আর কি। মিন টার্ম মানেই হচ্ছে প্রোডাক্ট অফ ইনপুট, মানে সবগুলো ইনপুটের প্রোডাক্ট। সো আমি যদি m1 যদি লিখি তাহলে ইনপুট হচ্ছে x1 x2 x3, x1 x2 x3 তিনটারই প্রোডাক্ট, বাট প্রোভাইডেড দ্যাট all inputs should be individually one or unity, সবগুলোর প্রোডাক্ট নিতে হবে বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইনপুট যেন 1 হয়। কিভাবে প্রিপেয়ার করতে হয় আমি দেখাই। m1 মানে হচ্ছে 1 ডেসিমাল 1 এর করেসপন্ডিং রো, প্রোডাক্ট অফ ইনপুটস। সো যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটের প্রোডাক্ট আমি নিলাম, ইনপুট x1 x2 x3, বাট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। তাহলে এই যে এই রোটাতে আমি টার্গেট করতেছি, এখানে x1 এর ভ্যালু দেখো কত, 0, বাট প্রত্যেকটা ইনপুটকে 1 হতে হবে। x1 যেহেতু 0, x1 কে যদি আমি 1 করতে চাই তাহলে x1 এর উপর বার দিলেই তো সেটা 1 হয়ে যাচ্ছে। নেক্সট x2 ইকুয়াল টু 0, x2 কে যদি 1 করতে চাই তাহলে তার উপর x2 কে ইনভার্ট করলেই 1 হয়ে যাচ্ছে। বাকি থাকলো x3 নিজেই 1, সো এটাকে আর ইনভার্ট করা দরকার নেই। সো তোমার m1 মানে ডেসিমাল 1 এর করেসপন্ডিং মিন টার্ম হচ্ছে x1 বার x2 বার x3। সো এতটুকুতে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। কারো কোনো কনফিউশন আছে? নেক্সট m4, এই রোটুকুকে আমরা এবার টার্গেট করি। m ফর মিন টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট, সো ইনপুট x1 x2 x3 এর প্রোডাক্ট, বাট কন্ডিশন প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। সো এই রোতে x1 ইনপুট নিজেই হচ্ছে 1, সো x1 x1 এর মতোই থাকলো। x2 0, সো সেটাকে আমি ইনভার্ট করে 1 করে ফেললাম। x3 0, সেটাকে আমি ইনভার্ট করে 1 করে ফেললাম। এটা হচ্ছে m4, মিন টার্ম অফ রো 4। কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে এখানে? স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার সাম অফ মিন টার্মস হওয়ার জন্য স্যার আমার 1 হতে হবে, ব্যাপারটা এরকম কন্ডিশন? হ্যাঁ বলা যেতে পারে। সাম অফ প্রোডাক্ট মিন্স হচ্ছে সাম অফ প্রোডাক্ট যখন এক্সপ্রেশনে যখন আমরা লিখি, এরপর আরেকটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম, ওটা আমি একটু পরেই, ওটা বললে আর ক্লিয়ার হয়ে যাবে। সাম অফ প্রোডাক্টে আমরা যেটা টার্গেট করি যেখানে আউটপুট ফাংশন 1 আছে সেগুলোর রেসপেক্টে আউটপুট ফাংশন এক্সপ্রেশনটুকু লিখি সাম অফ এসওপি ফর্মে। আর পিওএস ফর্মে যখন আউটপুট ফাংশনের ভ্যালু 0, সেই রো গুলোকে টার্গেট করে আমি এক্সপ্রেশনটুকু লিখি। সো ওটা আমি হয়তো একটু পরে দেখাবো, তখন কম্পেয়ার করে দেখাবো আর কি। আচ্ছা স্যার। ওকে, সো একটু কষ্ট করে তাহলে একটু কেউ কি বলতে পারবেন যে m5 কি হবে? এনিওয়ান? m5 এই রোটাতে কি হবে m5? x1 x2 বার আর x3। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে m5 এর ভ্যালু নিয়ে? কারো না কোনো স্যার। কনফিউশন? ওকে,
Then what will be M6? Anyone? কোনো চেঞ্জ হবে না স্যার, সিমিলার থাকবে x1 x2 x3। আসলে কি x1 Sir, x2 x3 হবে? x3 বার হবে। x1 x2 x3 ঘর হবে x3 ও বার। সরি, আমি খেয়াল করি, আমি No, নিচে no, no তাকিয়ে problem, sir. তাকাচ্ছিলাম। M6 এর এক্সপ্রেশন, মিন টার্ম এক্সপ্রেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কি? তাহলে আমার যে এসওপি ফর্মে ফাংশন এক্সপ্রেশনটুকু লিখি, তারপর আমি এটা ডিটেইলসে চলে যাব। এই যে এখন এসওপি ফর্মে ফাংশনের যে এক্সপ্রেশন f ইকুয়াল টু m1 প্লাস m4 প্লাস m5 প্লাস m6। ওকে, সো এবার আমি এদের ভ্যালুগুলো এন্ট্রি দিই, x1 বার x2 বার x3 প্লাস x1 x2 বার x3 বার প্লাস x1 x2 bar x3 plus x1 x2 x3 bar. This is the expression of output function f in sum of product form, SOP form. বেটার হয় পেজটাকে আমি একটু সেভ করে এখন সাম অফ প্রোডাক্ট ফর্মের আমি এখন এই জিনিসটাতে এখন একটু ডিটেইলস এর দিকে একটু যাওয়ার ট্রাই করি আমরা। ইন জেনারেল একটা ফাংশনকে আমরা তো ট্রুথ টেবিল দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বাট এটা ভেবে দেখো যে একটা ফাংশন কি কাজ করতেছে। তার জন্য যদি তোমার যদি এরকম 8টা রোয়ের ট্রুথ টেবিল দিয়ে যদি সেটাকে এক্সপ্রেস করতে হয়, ইনপুটের কতর জন্য আউটপুট 0 হবে, এটা তো মোটে খুব একটা কনভেনিয়েন্ট ওয়ে তো না। 3টা ইনপুটের জন্য 8টা রো হচ্ছে, সেখানে 4টা ইনপুটের জন্য 16টা রো হতো। তো এরকম ট্রুথ টেবিল দিয়ে একটা ফাংশন কি কাজ করে সেটা এক্সপ্রেস করাটা খুব বেশি বেটার ওয়ে না। এই জন্যই নর্মালি একটা ফাংশনকে একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা হয়, এক্সপ্রেশন দিয়ে, একটা ইকুয়েশন দিয়ে। এখন ফাংশনকে এক্সপ্রেস করার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম এসওপি, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম ফর্ম পিওএস। তো পিওএস টা আমরা পরেই দেখবো, আপাতত আমরা এসওপি ফর্মেই থাকি। সাম অফ প্রোডাক্ট ফর্ম বলে যে যখন তুমি একটা ফাংশনের এক্সপ্রেশন লিখবা, আউটপুট ফাংশন 1 এই টাইপের রো গুলোকে আগে তুমি টার্গেট করো। সো আউটপুট ফাংশনের 1 কোথায় কোথায় 1 4 5 6, সো এগুলোকে আমরা টার্গেট করলাম। প্রত্যেকটা রো এর করেসপন্ডিং মিন টার্ম লিখো। মিন টার্ম কিভাবে করব? মিন টার্ম মিন্স প্রোডাক্ট অফ ইনপুট প্রোভাইডেড দ্যাট অল ইনপুট শুড বি 1 ইন্ডিভিজুয়ালি। প্রত্যেকটা ইনপুট জন্য আলাদা আলাদা ভাবে 1 হয়, যেখানে x1 বার x2 বার x3 এভাবে করলাম, এন্ড তারপর হচ্ছে সবগুলোর সামেশন নিয়ে নিলাম। তো ওই যে তার নামের মাঝে দেখাচ্ছে সাম অফ প্রোডাক্ট ফর্ম, কেন আছে? এটাকে অনেক সময় বলা হয় তোমার সাম অফ মিন টার্মসও বলা হয় আর কি। সাম অফ প্রোডাক্টকে অনেক সময় সাম অফ মিন টার্মসও বলা হয়, মানে মিন টার্মস এর সাম। সো এই যেমন এই যে m1 m4 m5 m6 এদের কয়েকটা মিন টার্মের সামেশন। ওকে, আবার মিন টার্ম নিজেই মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট। সো ঘুরে ফিরে এটাকে বলা হয় সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট কেন বলা হয় খেয়াল করে দেখো, আমি দেখো x1 x2 বার x1 বার x2 x3 এটা কিন্তু ইনপুটের প্রোডাক্ট। প্রোডাক্ট মিন্স মাল্টিপ্লিকেশন ফর্মে থাকা। 5 ইন্টু 3 এটাকে বলা হয় প্রোডাক্ট অফ 5 and 3। x1 ইন্টু x2 এটাকে বলা হয় প্রোডাক্ট অফ x1 and x2। প্রোডাক্ট মিন্স মাল্টিপ্লিকেশন। সো দেখো অনেকগুলো ইনপুটের মাল্টিপ্লিকেশন প্রত্যেকটা জায়গায়। সো এই এই যে প্রোডাক্ট, এই যে এটা হচ্ছে x1 x2 বার x1 বার x2 বার x3 এর একটা প্রোডাক্ট, এটা সেকেন্ডটা x1 x2 বার x3 এর বারে একটা প্রোডাক্ট। সো অনেকগুলো প্রোডাক্টকে আমি পরে সাম বা অ্যাড করে নিচ্ছি, এটাই হচ্ছে তোমার সাম অফ প্রোডাক্ট ফর্ম বা এসওপি ফর্ম। ইন শর্ট এটাকে বলা হয় এসওপি ফর্ম, সাম অফ প্রোডাক্টস মনে হয় আর কি, একটা না প্রোডাক্টস। সো সাম অফ প্রোডাক্ট ফর্মে তোমাকে যেটা করতে হবে, যেখানে আউটপুট ফাংশন 1 ডেফিনেটলি সেটাকে টার্গেট করতে হবে, সেই রো গুলোর করেসপন্ডিং মিন টার্ম লিখতে হবে। মিন টার্ম মানেই হচ্ছে ইনপুটের প্রোডাক্ট, এন্ড ফাইনালি সবগুলো মিন টার্মের সামেশন নিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব সাম অফ প্রোডাক্ট ফর্ম। সো এই পার্টটুকু বুঝতে কারো প্রবলেম হলে বলতে পারো। নেক্সট কোশ্চেন, reduce the SOP form or obtain the optimized or minimized SOP form। মানে এই যে তুমি যে আউটপুট ফাংশনটুকু পেলা, এই যে বি নাম্বার স্টেপে যে আমরা একটা আউটপুট ফাংশন এক্সপ্রেশন পেলাম, এটাকে এখন আমার মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে রিডিউস করে একটা অপটিমাইজড সিম্পলিফাইড একটা ফর্মে নিয়ে আসতে হবে। এখন একটা ফাংশনকে কিভাবে সিম্পলিফাই করা যায়, কারো কি কোনো আইডিয়া আছে? আমরা লাস্ট ক্লাসগুলোতে করে আসছি, লাস্ট ক্লাস একটা ফাংশনকে কিভাবে রিডিউস করতে পারি, কারো কোনো আইডিয়া? বুলিয়ান অ্যালজেব্রা।
সো ফার থ্যাংক ইউ স্যার। আমরা সো ফার যা কনসেপ্ট করে আসছি তার উপর বেস করে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা অর উই ক্যান রিডিউস আ ফাংশন বাই সাম ফর্মুলা, যেটাকে আমরা বলি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। বুলিয়ান অ্যালজেব্রা কিছু ল, কিছু আইডেন্টিটিস কিছু ইউজ করে আমরা একটা ফাংশনকে রিডিউস করতে পারি। তো একটা ফাংশনকে তোমার এখন বলছে যেটা অবটেইন দ্য অপটিমাইজড এসওপি ফর্ম, এই যে এসওপি ফর্মটুকু তুমি পেলা বি নাম্বারে, এবার এটাকে তোমার ইউ নিড টু রিডিউস দিস ফাংশন, এই ফাংশনটাকে রিডিউস করে একটা অপটিমাইজড ফর্মে যেতে হবে, যেই ফর্মটাকে আর রিডিউস করা যাবে না। অপটিমাইজড ফর্ম বা সিম্পলিফাইড ফর্ম বা মিনিমাম কস্ট ফর্ম, এইরকম অনেক কিছুই বলা যেতে পারে। অপটিমাইজড ফর্ম হতে পারে, এখানে তোমাকে অপটিমাইজড না করে কোশ্চেন বলা থাকতে পারে রিডিউসড ফর্ম, আর এখানে সিম্পলিফাইড ফর্মও বলা থাকতে পারে। সবগুলোর মিনিংই হচ্ছে তুমি সেটাকে সামহাউ ম্যানিপুলেট করে, মানে তুমি সেটাকে রিডিউস করে একটা অপটিমাইজড ফর্মে নিয়ে আসবা, মানে হচ্ছে এমন একটা ফর্মে আসবা যেখানে কস্টের অ্যামাউন্টটুকু হবে কম হবে। তার মানে সি নাম্বারে আমার যে কাজটা হচ্ছে এই যে বি নাম্বারে যে ফাংশনটুকু পেলাম সেটাকে রিডিউস করতে হবে। এখন আমাদের এই কোর্সে রিডিউস করার জন্য আমরা দুটো টপিক পড়বো। ফার্স্ট ওয়ান ইজ বুলিয়ান অ্যালজেব্রা অর অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, যেটা আমরা লাস্ট ক্লাসে কভার দিয়ে আসছি। আর নেক্সট যে টপিক আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব ঈদের পর, সেটা হচ্ছে কার্নো ম্যাপ। তো আমরা আপাতত যেহেতু বুলিয়ান অ্যালজেব্রাই করে আসছি, কারণ বুলিয়ান অ্যালজেব্রা থেকে দুটো কোশ্চেন থাকে, সো আমরা এটা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে আপাতত রিডিউস করি। আমরা যখন কার্নো ম্যাপ পড়বো তখন এই ফাংশনগুলোকে আমরা আবার রিকল করে নতুন করে সেটাকে কার্নো ম্যাপ দিয়ে রিডিউস করে ভেরিফাই করে দেব। তা আসছে, তা আমরা এখন আসি সি নাম্বারে কিভাবে রিডিউস করা যায়। রিডিউস করার জন্য ফাংশনটা লিখি f ইকুয়াল টু x1 বার x2 বার x3 প্লাস x1 x2 বার x3 বার প্লাস x1 x2 বার x3 প্লাস x1 x2 x3 বার। এটাকে রিডিউস করা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে একদম ইজি, কারণ আমরা লাস্ট ক্লাসে করে আসছি। সো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, কমন ইনপুট কোথায় কোথায় আছে সেটা খুঁজে দেখতে হবে, কোথায় কোথায় কমন ইনপুট আছে। যেমন দেখো ফার্স্টের টার্ম থার্ডের টা যদি আমি টার্গেট করি, এখানে x2 বার x3 x2 বার x3 কমন আছে। সো আমি এক কাজ করি, তাদেরকে পাশাপাশি নিয়ে আসি, x1 বার x2 বার x3, সেকেন্ড আর থার্ডটার পজিশন চেঞ্জ করা যায়, x1 x2 বার x3 প্লাস x1 x2 বার x3 বার প্লাস x1 x2 x3। আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম x প্লাস y ইকুয়াল টু y প্লাস x, কারো কোনো কনফিউশন? কমন নেই, x2 বার x3 থাকবে x1 বার প্লাস x1, ওখান থেকে যদি x1 x3 বার কমন নেওয়া যায় দেন হয়ে যাবে x3 বার প্লাস x, সরি এখানে কম x1 x3 x2 বার প্লাস x2, ফর্মুলা অ্যাপ্লাই করলাম x ইনটু y প্লাস z ইকুয়াল টু xy প্লাস xz। দেন আমরা জানি এখানে দেখা যাচ্ছে x1 বার, আমরা জানি x প্লাস x বার ইকুয়াল টু 1, সো এখানে এখন লিখে দেই x2 বার x3 ইনটু 1 প্লাস x1 x3 বার ইনটু 1, আর সামথিং ইনটু 1 মানেই হচ্ছে ওই ফাংশনটাই, সো x2 বার x3 প্লাস x1 x3 বার। এই ফাংশনটাকে কি আর রিডিউস করা যাবে কিনা এটা আমাদেরকে যদি দেখতে হয়, তাহলে আমরা আগের দিনের কনসেপ্টে ফিরে যাই, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত মাল্টিপল টার্মে, মানে কয়েক জায়গায় যদি সেম ইনপুট থাকে তাহলে সেটাকে কমন নেওয়া যেতে। এখানে x2 বার আছে, এখানে কি x2 বার আছে? নাই। এখানে x3 আছে, এখানে কি x3 আছে? নাই। যদি একই টার্ম যদি অন্য জায়গায় যদি না থাকে, লিটারাল যদি মাল্টিপল জায়গায় না থাকে, তাহলে সেটাকে আর ফার্দার রিডিউস করা যাবে না। এখানে x3 আছে, এখানে x3 বার আছে, দুটো ডিফারেন্ট লিটারাল, যদি সেম লিটারাল যদি দুটো জায়গায় থাকে তাহলে সেটাকে আমরা ফার্দার রিডিউস করতে পারতাম, বাট যেহেতু সেম লিটারাল যেহেতু মাল্টিপল জায়গায় নেই, সো আলটিমেটলি সেটাকে ফার্দার রিডিউস করা যাচ্ছে না। সো এটাই হচ্ছে রিডিউসড ফর্ম। কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? দেখো এটা যে রিডিউস করলাম স্টিল কিন্তু এটা কিন্তু এসওপি ফর্মেই আছে। রিডিউসড ফর্ম যেটা, এটাও কিন্তু সাম অফ প্রোডাক্ট ফর্মেই আছে। খেয়াল করে দেখো, x2 বার x3 ইনপুট গুলোর কিছুটা প্রোডাক্ট, দেন x1 x3 বার ইনপুট গুলোর প্রোডাক্ট, হয়তো সবগুলো না, এবং সেই পর তাদের প্রোডাক্টের সামেশন, তার মানে এটাও তোমার সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে, বাট সেটাকে হলে অপটিমাইজড বা রিডিউসড। তো কারো বুঝতে কোনো প্রবলেম হলো 3 নাম্বারটা? তাহলে আমরা এক কাজ করি, লজিক ডায়াগ্রামে চলে যাই। 4 নম্বরে যেটা আছে আমাদের লজিক ডায়াগ্রাম,
এই যে অপটিমাইজড ফর্ম যেটা পেলাম, অপটিমাইজড ফর্মকে আমরা এখন রিডিউস করি x2 বার x এই ফাংশনটুকু রেখে দিই। নাম্বার ডি, draw the logic diagram of the optimized form. Draw the logic diagram of the optimized SOP form obtained in C. C নাম্বারে যেটা পেলাম সেটারই লজিক ডায়াগ্রাম। তো লজিক ডায়াগ্রাম যদি ড্র করতে চাই তাহলে দেখা যাক x2 বার x3 দুটো টার্ম এন্ড হিসেবে আছে, সো এটাকে জেনারেট করতে গেলে আমাদের একটা এন্ড গেট দরকার পড়বে, যে এন্ড গেটের একটা ইনপুট হবে x2 বার আর আনাদার ইনপুট উইল বি x3। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেন আউটপুট পাওয়া যাবে x2 বার x3। কারো কোনো কনফিউশন আছে এটাতে? নেক্সট x1 বার x3 সরি x1 x3 বার another AND gate দরকার, one input will be x1 and another will be x3 bar, output will be x1 x3 bar। কারো কোনো কনফিউশন আছে? দেন দুটো টার্ম ইন্ডিভিজুয়াল, তাদের আছে অর, সো উই নিড অ্যান অর গেট। যা পেলাম সেটাকে পাস করে দেই, আউটপুট ফাংশন f পাওয়া যাবে। সো ফার কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? স্যার নট গেট দেওয়া হয়নি। হ্যাঁ মানে স্যার ওটা আমার মাথায় আছে স্যার, আমি সে মানে এই পার্টটুকুতে আর কি। সো ফার কারো কোনো কোশ্চেন আছে? ফাইনালি বাকি থাকলো ইনপুট সাইড গুলো x2 বার, এন্ড x2 বার তো x2 বার না, সেটাকে আমার x2 থেকে আনতে হবে, পাস করে দেই নট গেট দিয়ে x2 কে, x2 বার হয়ে যাচ্ছে। x1 থাকলো, এটাকে x3 আমরা আছে এক কাজ করি এখানে x3 বার নট গেটের মধ্যে দিয়ে পাস করলে x3, আর তুমি চাইলে এখান থেকে টানতেও পারো যেহেতু উপরে x3 আছে। এই তো এটা হচ্ছে কমপ্লিট ডায়াগ্রাম। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। লজিক ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই জন্যই আমি আগের ক্লাসেই বলছিলাম যখন লজিক ডায়াগ্রাম করাই যে টেনশন করো না, আমরা লজিক ডায়াগ্রাম প্রচুর করব। সো এই আর কি করে যাচ্ছি। তাহলে আমি এটাকে শেষ করে দিই, একবারে শেষ করে দিই, আলটিমেটলি এটাকে আর ঝামেলা ঝুলে রাখার দরকার নেই। লাস্ট কোশ্চেন, ক্যালকুলেট দ্য কস্ট অফ দ্য অপটিমাইজড ফর্ম। এই অপটিমাইজড ফর্মে যে কস্ট ক্যালকুলেশন, এই কস্ট মানে কি পরিমাণ কস্ট হবে সেটা ক্যালকুলেট করতে হবে। এখন ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা কস্ট যেভাবে ক্যালকুলেট করি, cost equal to number of gates plus number of inputs। ডিজিটাল ইলেকট্রনিক্স ডিএলডি তে আমরা একটা লজিক ফাংশন বা এক্সপ্রেশনের কস্ট ক্যালকুলেট করি হচ্ছে নাম্বার অফ গেটস প্লাস নাম্বার অফ ইনপুটস। ওকে, তো এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা এখন কস্ট ক্যালকুলেট করব। তো আমরা যদি এখন করে দেখি নাম্বার অফ ইনপুট, আমরা যদি এখন করে ফেলি নাম্বার অফ গেটস প্লাস নাম্বার অফ ইনপুট। এখন আসি, ফার্স্ট অফ অল এখানে গেট আছে কয়টা দেখি, তো আমি একটু আলাদাভাবে ক্যালকুলেট করি। আমার এন্ড গেট কয়টা? এখানে এন্ড গেট কয়টা আছে? দুটো। ওকে, এখন প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট কয়টা করে? দেখো প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট দুটো করে। সো আলটিমেটলি এন্ড গেট নাম্বার অফ গেট হচ্ছে 2 আর নাম্বার অফ টোটাল ইনপুট হচ্ছে 4। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? স্যার লজিক ডায়াগ্রাম নিয়ে একটা প্রশ্ন ছিল, এখন করব না পরে? এটা শেষ করে স্যার, এটা এই পার্টটুকু যেটা আছে সেটা শেষ করি আগে। এন্ড গেট আছে দুটো, দুটো এন্ড গেটের প্রত্যেকটার ইনপুট হচ্ছে দুটো করে, সো টোটাল 4টা ইনপুট। সো এন্ড গেটের জন্য টোটাল কস্ট হচ্ছে 6। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। দেন অর গেট, অর গেট আছে কয়টা? একটা। একটা অর গেটের ইনপুট কয়টা আছে? দুটো, সো +2 = 3। দেন নট গেট, নট গেট আছে আমার দুটো, একটা নট গেটের ইনপুট একটা, সো দুটো নট গেটের ইনপুট হচ্ছে দুটা, তো টোটাল হচ্ছে 2 + 2 = 4। তাহলে আলটিমেটলি টোটাল কস্ট equal to 6 + 4 30। টোটাল কস্ট হচ্ছে 30। কারো কি বুঝতে কোনো কোশ্চেন প্রবলেম হচ্ছে? এটা এক্সাক্ট কস্ট না, নট ইন টার্মস অফ তোমার হচ্ছে কস্ট ক্যালকুলেশন, মানে এটা তোমার হচ্ছে কি পরিমাণ কস্ট হচ্ছে ফিনান্সিয়াল ব্যাপার না। আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে কস্ট ক্যালকুলেট করি কতগুলো গেট লাগবে, কতগুলো ইনপুট লাগবে, তাদের সামেশন।
কেন কস্ট ক্যালকুলেট করলাম এটা এর পরে একটা ম্যাথ করানোর পর আমি তখন বলবো। বাট এটা কাজ সোফার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো লজিক ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কোশ্চেন ছিল মনে হয়, একজন মাঝখানে বললা, একটু বলো দেখি স্যার। স্যার এক্স3 আমরা একটার মধ্যে দুইটা কেন জয়েন করে দেই? যে একটা সার্কিটে অনেক ক্ষেত্রেই দেখা যায় একই সার্কিট থেকে আলাদা আলাদা করে নেই না কেন? আলাদা আলাদা করে, আচ্ছা স্যার এক্স3 মানে হচ্ছে একটা ইনপুট তাই না? হুম তা আমি আপনাকে তাহলে কোশ্চেন করি স্যার, এখানে যে এক্স3 ফাংশনটুকু আছে মানে স্যার ইনপুট আছে, আর এখানে হুম যে ইনপুট আছে এরা কি সেম ইনপুট নাকি আলাদা ইনপুট, এটা আগে বলেন দেখি। সেম ওখানে ইনপুট। সেম ইনপুট, সো ওখানেও এক্স3 এখানেও এক্স3, তাই না? এখন ওই এক্স3 এই এক্স3 দুটোই যদি সেম হয়, এখানে ইনপুট তার মানে এক্স3, তার মানে এটা একটাই পসিবল, এখান থেকে দুই দিকে লাইন টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এটাই হচ্ছে অরিজিনাল, তাই না? তো স্যার সার্কিটের মধ্যে আমরা যে পাওয়ারটা দিচ্ছি ওইটা কি ডিভাইড হয়ে যাচ্ছে না? ডিভাইড হয়ে যাচ্ছে বলতে আপনার কাছে কি মনে হয় যে আপনার কাছে মনে কি আলাদাভাবে কেন থাকতেছে না, এটাই তো আপনার কোশ্চেন তাই না? হ্যাঁ, যে আলাদাভাবে আচ্ছা দিলে আলাদাভাবে সোর্স থেকে আসতেছে, তো তখন ওটা ইন্ডিভিজুয়ালি ওই পরিমাণ পাওয়ারটাই আচ্ছা, আসতেছে আলাদা তাহলে আলাদা আমি দুইটা আপনাকে কোশ্চেন করি, তাহলে ইনপুটে। আপনার বাসায় লাইট আছে একটা, হ্যাঁ। আপনার বাসায় লাইট আছে একটা, ধরেন একটা লাইট, বাসায় আপনার ফ্যান আছে দুটো, ওকে? তো লাইট অন করার জন্য তো ইনপুটে তো পাওয়ার দরকার তাই না? হুম তো ফ্যান অন করার জন্য তো ইনপুটে পাওয়ার তো আপনার দরকার দুটো, মানে হিসাব অনুযায়ী সেক্ষেত্রে লাইটের জন্য একটা পাওয়ার দরকার, ফ্যানের জন্য দুটো করে আলাদা পাওয়ার দরকার। কিন্তু বাসায় আপনার যখন ট্রান্সমিশন লাইন থেকে আপনার বাসায় কিন্তু একটা লাইনই আসতেছে, এটা কি খেয়াল করছেন? আপনার বাসার মেকানিজমটা হয় যে আপনার বাসার মধ্যে বাইরে থেকে একটা লাইনই টেনে নিয়ে আসা হয়, সেই লাইন থেকে বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়া হয়। ধরেন সার্কিটটা হয় অনেকটা এরকম, ভোল্টেজ সোর্স ধরেন আছে, এখান থেকে এনে এই সুইচের মধ্যে দিয়ে একটা লাইট অন করা হলো, এই সুইচের মধ্যে দিয়ে একটা মোটর ফ্যান অন করা হলো, আর একটা সুইচের মধ্যে দিয়ে একটা মোটর অন করা হলো, সবগুলোই সেম, তারপর ঘুরে ফিরে এই হচ্ছে সোর্স। এই পার্টটুকু হচ্ছে যেটা আপনার বাসায় মেইন সুইচে এমডিবি তে যে লাইনটুকু আসছে এই ইলেকট্রিক পোল থেকে, এটা হচ্ছে সেটা। আপনি সেটাকে স্প্লিট করে নিজের সুবিধার জন্য কয়েকটা কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে নিয়ে যান। তার মানে এই না যে আপনার বাসার লাইট ফ্যান প্রত্যেকটা আলাদা আলাদা ভোল্টেজ সোর্স থেকে চলতেছে, প্রত্যেকটা সেম ভোল্টেজ সোর্স থেকে চলে। এক্স্যাক্টলি সেম, এখানে যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইনপুট বলতেছি প্রত্যেকটাই তো ইনপুট, আর এক্স থ্রি মানেই হচ্ছে তার মানে এখানেও সেম জায়গা থেকে আমি এখানেও কানেকশনটুকু দিচ্ছি। আলটিমেটলি অরিজিনালি ড্রপ হলে এখান থেকে তো লাইন টানার মতো দরকার এরকম তাই না? ধরো আপনার একটা জায়গায় পানি আছে, পানি থেকে আপনি দুই দিকে লাইন টেনে নিয়ে যেতে চাচ্ছেন, এদিকে আপনি মাটি কেটে 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 একটা জায়গায় পানি দিচ্ছেন, এদিকে মাটি কেটে 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 একটা জায়গায় পানি দিচ্ছেন, সোর্স তো তাদের সেম। তো এক্স্যাক্টলি সোর্স তো এক্স থ্রি, দুটারই এক্স থ্রি, তো হিসেব অনুযায়ী তাদেরকে তো এখান থেকেই তো টানা উচিত। ওকে স্যার, ওকে নাও আই গট ইট স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কার কোন কোশ্চেন? আমার কাছে মনে হয় একটা শর্ট ব্রেকে চলে যেতে পারি, 11:13 বাজে, আমরা 20 থেকে আবার ক্লাস শুরু করবো, 11:20 থেকে ক্লাস শুরু করবো।
ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডেতে ক্লাস টেস্ট, এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? কারো কি ডেট চেঞ্জ করার ইচ্ছে আছে? একদিন পরে দিলে ভালো হয়েছে। একদিন পরে বলতে বাকিদের আমি ওপিনিয়ন নেই একটু সবার দিকে আছে, একটু এক কাজ করা যায়, আমি বলার পর সবাই হ্যান্ড রেজ করে ওপিনিয়ন দিও। ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে মানে হচ্ছে আজকে তো আমাদের ঈদ আগে লাস্ট ক্লাস, সিলেবাস তো আগের ক্লাসেই ডিক্লেয়ার করা গেছে। ঈদের পরে ফার্স্ট যে ক্লাসটা 25 তারিখে মনে হয় না, 25 তারিখে ক্লাস টেস্ট, সিলেবাস এমনিতেই কম আছে। 25 তারিখে সিটি দিতে যদি কারো প্রবলেম থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারো। ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে 25 তারিখে ক্লাস টেস্ট দিতে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারো। হ্যান্ড রেজ করো, তারপর সেখান থেকে আমরা ডিসকাস করব। ঈদের পরে ফার্স্ট ক্লাসে ক্লাস টেস্ট দিতে প্রবলেম নেই এরকম কারা আছে, কষ্ট করে একটু হ্যান্ড রেজ করো তো। ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে যে 25 তারিখে ওই দিন ক্লাস টেস্ট দিতে প্রবলেম নেই এমন কারা কারা আছে একটু কষ্ট করে হ্যান্ড রেজ করো। ঈদের পরে ফার্স্ট যে ক্লাসটা হবে 25 তারিখে, তো ওই দিনে ক্লাস টেস্ট দিতে প্রবলেম নেই এমন যারা আছে কষ্ট করে একটু হ্যান্ড রেজ করো। এই আর বাকি যারা আছে একবারও হ্যান্ড রেজ করো না, তারা কি কোনো দিকেই কোনো প্রবলেম নাই? স্যার ওটা নিউট্রাল স্যার। নিউট্রাল, আচ্ছা ওকে। যদি আপনারা যদি ঈদের পরে যদি ফার্স্ট ওয়ার্কিং ডেতে যারা যারা ক্লাস টেস্ট দিতে চাচ্ছে না তাদের লজিকটা একটু শুনি আমি, যে কেউ একজন একটু বলেন দেখি। কারো কোনো ওপিনিয়ন যে কি কারণে ঈদের পরে ফার্স্ট ক্লাসটাতে, মানে আমি একটু পরে এক্সপ্লেইন করবো মানে কি লজিক। স্যার সাব্বির আহমেদ আপনি না স্যার, আপনি তো বলছেন একবার, আমি একটু বাকি কারো ওপিনিয়ন শুনি যে ঈদের পরে ফার্স্ট ক্লাসে ক্লাস দিতে প্রবলেমটা একটু শোনা যাক। স্যার ঈদের মধ্যে তো আর ওরকম পড়াশোনা হয় না, কোরবানিতে তো একটু ঝামেলা থাকে। আর অনেকে বাড়ি গেলে সেক্ষেত্রে আসার ক্ষেত্রে একটা প্রবলেম থেকে যায়। এখানে এমন কেউ আছো কি বাসায় গেছো? কারণ আলটিমেটলি 22 তারিখের পর থেকে 23 তারিখ থেকে লকডাউন, আর প্লাস হচ্ছে বাসায় যদি মানে আলটিমেটলি ওই সময় তো ট্রান্সপোর্টে তো খুব একটা, 27 তারিখ থেকে লকডাউন স্যার। তাদের পরে কি এক্সটেন্ড করে দিচ্ছে? স্যার জি স্যার। মাঝখানে একটা ক্লাস থাকলে হচ্ছে পড়ার একটু প্রেশার আসবে, মানে আমার একটু পার্সোনালি কোনো প্রবলেম নেই, বাট সেটাই, ফ্যাক্ট যদি হচ্ছে আপনারা পরপরই যদি, একদম চাচ্ছি না, স্যার একটা একটু ক্লাস করে করে হচ্ছে নিলে আত্মবিশ্বাস বেড়ে তখন যাবে ভালো স্যার, হয়। তারপরে আমার সেদিন আসতে পার্সোনালি কোনো দিকটাতেই প্রবলেম নেই। আপনারা যদি ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডেতে বা সেকেন্ড ওয়ার্কিং ডেতে দেন আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই। বাট মোস্ট প্রবাবলি যেটা হবে, আপনারা যদি সেকেন্ড মানে ঈদের পরে সেকেন্ড ক্লাসটাতে যদি দেন, এক্স্যাক্টলি তার 7 দিন পরই মনে হয় সেকেন্ড ক্লাস টেস্ট চলে আসবে। মানে যেদিন আপনারা ক্লাস টেস্ট দিচ্ছেন এক্স্যাক্টলি তারপরের উইকের যে 7 দিন পরে, যে ধরেন আপনাদের ক্লাস টেস্ট যদি 25 তারিখে, তখন সানডে মনে হয়, ওয়েনেসডেতে যদি ক্লাস টেস্ট দেন তাহলে তারপরে ওয়েনেসডেতে মনে হয় আমাদের সেকেন্ড ক্লাস টেস্ট পড়ে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট। কারণটা হচ্ছে সিলেবাস লাস্টের দিকে কিন্তু অনেক মানে ঝড়ের বেগে আগে যাবে এখন থেকে যা পড়াচ্ছি, সেখান থেকে ক্লাস টেস্ট টাইম তাতে চলে আসবে। তাহলে কি স্যার দুইটা ক্লাস টেস্টের মাঝখানে জাস্ট একটা ক্লাস পাবো রবিবার? একটা ক্লাস পাবেন, এক্স্যাক্টলি এরকম চিন্তা ভাবনা করতে হবে। আমরা ক্লাসের লাস্টের দিকে যেটা ডিসাইড করবো, এখন আমরা তাহলে আপাতত শুরু করা যাক। আনাদ চৌধুরী কিছু বলতে চাচ্ছি না? কিছু তো আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, আমরা ঈদের পরে সেকেন্ড ওয়ার্কিং ডেতেই নিয়ে যাচ্ছি, পরেরটা পরে দেখা যাবে, যেহেতু ওখানে ম্যাক্সিমাম ওইদিকে ওপিনিয়ন দিচ্ছেন। ঈদের পরে সেকেন্ড ক্লাস কবে পড়ে? 25, 26, 27, 28 তারিখে মনে হয় 28, 28 তারিখে আর কি আমাদের তাহলে সেকেন্ড ক্লাস টেস্টটুকু তাহলে হবে। 28 তারিখে আমি এলএমএস এ আজকে হয়তো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, অ্যানাউন্সমেন্ট ঠিক তাহলে উপরের দিকে আর কি, ক্লাসের লিংক যেখানে আছে তার উপরেই দেওয়া থাকবে। ওকে, আমরা তাহলে আবার কন্টিনিউ করি। আমরা যে এই সাম অফ প্রোডাক্ট ফর্ম, অপটিমাইজড ফর্ম, লজিক ডায়াগ্রাম এরকম ফাংশন যে করতেছি, এরকম আমরা আর একটা ফাংশন দেখি, আর একটা ফাংশন দেখা যায়। ধরো আমাকে একটা নতুন একটা ফাংশন দেওয়া আছে, f ইকুয়াল টু সামেশন অফ m অফ 2 3 4 6 7, এই ফর্ম দেওয়া আছে আমার এক্সপ্রেশন।
সরি, ফাংশন তো কয়টা ইনপুট সেটাই বলে দেয়া নেই। ফাংশনে এরকম আমরা দেখবো যে অল টাইম যে ফাংশনের ভিতরে ব্র্যাকেটে যে ইনপুট গুলো দেয়া থাকবে এরকমও না। যদি কখনো ইনপুট নাম্বার যদি বলে দেয়া না থাকে তাহলে সেটা কত ইনপুট, কত বিটের ইনপুট হতে পারে সেটাও আমরা পরে আর কি এই টপিক আমরা পরে যাব। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে তোমাকে ফার্স্ট বললো এক্সপ্রেশন অফ এফ ইন এসওপি ফর্ম। ওকে, তো এখানে ট্রুথ টেবিল প্রিপেয়ার করাটা আমাদের ম্যান্ডেটরি না, বারবার শুনে রাখো। Truth table is not mandatory to obtain the expression of a function in SOP form. Truth table is not mandatory to obtain the expression of any function in SOP form. Truth table mandatory না। আমি আগেরটাতে ট্রুথ টেবিল ড্র করছিলাম নিজেদের বোঝার সুবিধার জন্য, বাট আসলে এই SOP ফর্ম হোক আর POS ফর্ম হোক ট্রুথ টেবিলটা প্রিপেয়ার করা ম্যান্ডেটরি না। এন্ড মোর ওভার তোমাকে যদি এক্সামে যদি বলে দেয়া না থাকে ট্রুথ টেবিল প্রিপেয়ার করো, তাহলে তোমার ট্রুথ টেবিল প্রিপেয়ার করার কোনো দরকার নেই। কারণ এই যে ফাংশনের যেভাবে মানে যেভাবে রিপ্রেজেন্ট করা আছে আলটিমেটলি এটাই কিন্তু একটা ট্রুথ টেবিলের একটা ফর্ম বলা যায়। তো আমরা এই ট্রুথ টেবিল প্রিপেয়ার না করি এই ফাংশন থেকে কিভাবে এসওপি ফর্মে লেখা যেতে পারে এক্সপ্রেশন সেটা দেখি। তো এখানে যেহেতু দেয়া আছে সামেশন অফ এম, তো আমি এখান থেকে ফার্স্ট অফ অল ট্রুথ টেবিল প্রিপেয়ার করার জন্য কি কি দরকার ছিল, যে কয়টা ইনপুট আছে। তো এখানে f ইজ আ ফাংশন অফ x y and z, সো ইনপুট হচ্ছে 3 বিটের, সেটা তো বোঝাই যাচ্ছে। সামেশন অফ m, সো আমি এটাকে লিখতে পারি f ইকুয়াল টু m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m6 প্লাস m7। যেই পয়েন্টগুলো দেয়া আছে এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1, আর এই পয়েন্টগুলোই আমি সামেশন আকারে লিখলাম। এখন আমি m2 এর এক্সপ্রেশন লিখবো। আচ্ছা 2 মানে কি, বাইনারিতে 2 মানে কি 0 1 0, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 3 বিটের, যেহেতু 3 বিটের আমি লিখলাম। এবার 3 আছে, 3 মানে হচ্ছে 0 1 1 3 বিটের। 4 আছে, 4 মানে হচ্ছে 1 0 0 3 বিটের। 6 আছে, 6 মানে হচ্ছে 1 1 0 3 বিটের। 7 মানে হচ্ছে 1 1 1, যেহেতু ইনপুট 3 বিটের সো এই যে 2 3 4 6 7 এই ডেসিমাল নাম্বারগুলোকে আমি 3 বিটের বাইনারিতে কনভার্ট করে রাখলাম সাইডে। এখন এগুলো দেখে দেখে আমি এখন মিনটার্ম লিখতে পারি। m2 মানে কি 0 1 0, এখন যেহেতু ইনপুট xyz সো মিনটার্ম মানে কি xyz এটাই হবে, বাট ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। সো ফার্স্টে x 0 1 0 তার মানে x এর ভ্যালু 0 সেটাকে ইনভার্ট করতে হবে, y এর ভ্যালু 1 ঠিকই আছে, z এর ভ্যালু 0 সেটাকে ইনভার্ট করতে হবে। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? প্লাস m3, 3 মানে হচ্ছে 0 1 1, সো x বার y z, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? m4 1 0 0, সো x y বার z বার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? 6 6 means 1 1 0, so x y z বার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ফাইনালি 7 x y z, সো এই হচ্ছে এক্সপ্রেশন অফ f ইন SOP or sum of product form। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। সো এটার জন্য বাকিগুলো আমি সরি কেউ মনে স্যার হয় ইনপুট তিনটা হবে এটা কিভাবে বুঝছি? কেউ কি এটা এই কোশ্চেনটার আনসার দিতে পারবেন স্যার, যে এখান থেকে আমি কিভাবে বুঝলাম যে ইনপুটটা 3 বিটের? কেউ কি বলতে পারবা? ফাংশন অফ xyz আছে স্যার, ফাংশন অফ xyz স্যার। থ্যাংক ইউ সো মাচ। এই যে ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে স্যার f ইজ আ ফাংশন অফ xyz, এখান থেকে বুঝলাম যে ইনপুট লাস্ট হচ্ছে টাইম দেখাচ্ছিলেন না যে xyz যদি না দেয়া থাকে জাস্ট না সামেশন না অফ ওটা বলছে আমরা পরের ক্লাসগুলোতে দেখবো, মানে আমরা ধীরে ধীরে এভাবে দেয়া আছে এটা দেখে করি, পরের ক্লাসগুলোতে করব, মানে পরের ক্লাসগুলোতে আমরা দেখবো। হ্যাঁ, আর বাকি কাজগুলো তোমাদের নিজের রিডিউস করবা বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তোমাদের কাজ, এই লজিক ডায়াগ্রাম ড্র করবা এটাও তোমাদের কাজ, নিজে নিজে করবা এই ফাংশনটার। এন্ড ফাইনালি ডি নাম্বারে এসে তার কস্ট ক্যালকুলেট করবা, এগুলো তোমাদের নিজেদের কাজ, করতে পারবা আশা করা যায়, একটু প্র্যাকটিস করে নিও। সো কারো কোনো কোশ্চেন আছে? দেখো একদমই সিম্পল। তাহলে আমরা একটু ডিফারেন্ট চলে যাই, আমরা এসওপি তো অনেক করলাম, তো এবার আমরা একটু পিওএস
আর এটা যে ফর্মের কথা বলছি যে পিওএস ফর্ম আছে যেখানে আউটপুট ফাংশনকে আমি টার্গেট করে রিডিউস করতে পারি, মানে আউটপুট ফাংশনের জিরো কোথায় আছে সেটাকে টার্গেট করে আমি এক্সপ্রেশন লিখতে পারি। এই এসওপি ফর্মে আমি সরি পিওএস ফর্মে আমি চলে যাই। তো দেখা যাক। সো ফার্স্ট কোশ্চেন আমাকে করলো ধরো এফ ইন পিওএস ফর্ম। পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম পিওএস। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে এফ এর এক্সপ্রেশন দরকার পিওএস ফর্মে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব, আমি এটা একটু যেহেতু পিওএস ফর্ম যেহেতু ফার্স্ট টাইম করতেছি, সেটা আমার কাছে মনে হয় ট্রুথ টেবিল প্রিপেয়ার করে করাটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। তো আমরা এখন ট্রুথ টেবিল যদি প্রিপেয়ার করতে চাই, আমরা আসি ট্রুথ টেবিল প্রিপেয়ার করে আমি লিখতে চাচ্ছি। ব্র্যাকেটে আছে x1 x2 x3, তার মানে বোঝা গেল যে ইনপুট হবে 3 বিটের x1 x2 x3। আউটপুট ফাংশন f নাম দেয়া আছে, ইনপুট আর আউটপুট কে এরকম সেপারেট করে রাখি সুবিধা হবে। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ওকে, আগে ছিল স্মল এম। কারো কি কিছু বলার আছে? বলতে পারো, আমি মনে আনমিউট করছো। হ্যাঁ স্যার, একটা বিষয় জানার ছিল, মানে Yes, ট্রুথ sure, sir. টেবিল তৈরি আমি স্যার অন্যভাবে করি, মানে আপনি যেভাবে করেন আপনার মেথডটা স্যার আরেকবার একটু বলবেন? এর আগে একদিন বলছিলেন। মানে আমি যেটা করি ট্রুথ টেবিলের লেফট সাইডে থাকে ইনপুট। সো আমি ফাংশন দেখে বুঝতে পেলাম যে এখানে ইনপুট হচ্ছে আমার টোটাল তিনটা x1 x2 x3। সো x1 x2 x3 এর জন্য তিনটা কলামের মতো জায়গা আমি রাখলাম। আউটপুট ফাংশন f, আউটপুট ফাংশন f কে ডান দিকে রাখলাম। আর মাঝখানে যদি ইন্টারমিডিয়েট কোনো কিছু দরকার পড়তো তার জন্য হয়তো মাঝখানে গ্যাপ রাখতাম, বাট এখন আর গ্যাপ কোনো দরকার নেই আর কি। ওকে, এখন এখানে ইনপুট x1 x2 x3 মানে হচ্ছে ইনপুট হচ্ছে 3 বিটের। এখন ট্রুথ টেবিলের সিকোয়েন্সটা হচ্ছে ফার্স্ট অফ অল ট্রুথ টেবিলের রো কতগুলো থাকবে। আমরা আগের ক্লাসে ছিলাম রো ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ইনপুট। সো ইনপুট যেহেতু তিনটা এখানে, সো 2 কিউব ইকুয়াল টু 8, তার মানে টোটাল 8টা রো থাকবে। ওকে, আর 8টা রো হবে তোমার সিকোয়েন্সে যাবে, মানে তুমি 0 1 2 3 মানে এইভাবে তুমি সিকোয়েন্সে লিখতে থাকবা। তো ফার্স্টে 0 0 মানে হচ্ছে তুমি এক কাজ করো, আমি যদি 0 থেকে যদি সিকোয়েন্সে যদি লিখতে থাকি এবং সেটা যদি আমি যদি বাইনারিতে যদি লিখতে চাই, ধরো আমি তোমাকে আরেকবার ধরো দেখাই দিই, এটা পুরোটা ভ্যানিশ করে দিই। তুমি তোমার মতো করে লিখতে পারো, আমারটা যে লিখতে হবে এমন না। আমি ধরো এটাতে চলে আসি, 3 বিটের যেহেতু হবে সেটা মাথায় রাখি আমরা। সো ফার্স্ট এরটা হবে 0 0 মানে ধরো আমি 0 0 এর পরে হচ্ছে 1 1 এর পরে হচ্ছে 2 2 মানে হচ্ছে 1 0 1 0 মানে 2, তারপর হচ্ছে 3 3 মানে হচ্ছে 1 1 3 পরে 4 4 মানে হচ্ছে 1 0 0 4 এর পরে 5 5 মানে হচ্ছে 1 0 1 5 এর পরে 6 6 মানে হচ্ছে 1 1 0, এরপর হচ্ছে 7 মানে হচ্ছে 1 1 1। মানে আমি একদম এক্স্যাক্টলি 0 এর সাথে 1 যোগ করা, 1 এর সাথে 2 যোগ করা, 2 এর সাথে 3 যোগ করা, বাইনারি অ্যাড করে করে লিখতো। এখন প্রত্যেকটাকে যেহেতু 3 বিট লিখতে হবে, সো 0 এর আগে দুটো 0 বসায় দিই, 3 বিট হয়ে গেল। 1 এর আগে দুটো 0 বসায় দিই, 3 বিট হয়ে গেল। এখানে একটা করে 0 বসায় দিই, হয়ে গেল। সো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এই হচ্ছে সিকোয়েন্স। এবার আসা যাক। ওকে, ওয়েলকাম। আগে আমরা ছিল স্মল এম ফাংশনের মধ্যে, এটা ছিল মিন টার্ম, আর এখন আমাদের আছে ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে হচ্ছে ম্যাক্স টার্ম। মিন টার্ম মানে ছিল ওই পয়েন্টগুলোতে আউটপুটের ভ্যালু 1। ম্যাক্স টার্ম ক্যাপিটাল এম মানে হচ্ছে এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 0। তার মানে এই যে ম্যাক্স টার্মের এম এর পরে যে 0 2 3 7 দেয়া আছে, এই পয়েন্টগুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 0। মিন টার্ম তোমার এক্সপ্রেস করে আউটপুট ফাংশন 1 কোনগুলো সেটা, ম্যাক্স টার্ম এক্সপ্রেস করে কোথায় কোথায় আউটপুট ফাংশন 0 সেটা। মিন টার্ম মানে হচ্ছে স্মল এম, ম্যাক্স টার্ম মানে হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, তাহলে আমরা একটু কষ্ট করে সাইডে একটু লিখ মার্ক করে রাখি যে 0 2 3 7 কোনগুলো। 0 এটা ফার্স্ট, এটাই তো হচ্ছে 0 1 2, এই হচ্ছে 2 পেয়ে গেলাম। 3 এই যে 3 4 5 6 7, এই যে 0 2 3 7 আছে তাদেরকে মার্ক করে রাখলাম। এখন যেহেতু ক্যাপিটাল এম, দ্যাট মিন্স ম্যাক্স টার্ম,
সো আউটপুট উইল বি 0। সো এইখানেও 0, এখানেও 0, এখানেও 0, লাস্টেও 0। সো বাকি যেগুলো থাকলো সেগুলোতে 1। সো 1 1 1 1। সো ট্রুথ টেবিল প্রিপেয়ার করা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে স্যার আপনার তো মনে হচ্ছে একদম জাস্ট শুধু কোশ্চেনের জন্য ওয়েট করতেছিলেন। বলেন স্যার জাহিদ হোসেন, আনমিউট করছিলেন মনে হয় একটু আগে, কিছু বলা থাকলে বলতে পারেন। সো আমার ট্রুথ টেবিল প্রিপেয়ার করা শেষ। আবারও বলে দিচ্ছি যে যেহেতু তোমার ট্রুথ টেবিল না চাইলে ট্রুথ টেবিল প্রিপেয়ার করার কোনো দরকার নেই, ডিরেক্টলি এই ফাংশনটা যেটা আছে এখান থেকে এসওপি পিএস ফর্ম লেখা যায়। বাট যেহেতু পিএস ফর্মের ফার্স্ট আমি এটা করাচ্ছি এর জন্য আর কি ট্রুথ টেবিল ড্র করলাম। এখন আসা যাক এসওপি ফর্মে যখন ফাংশন লিখবো, এই যে ফাংশনটা দেয়া আছে, এই যে সাইনটা সামেশন মানে ছিল কি অনেকগুলোর অ্যাড, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট, এই সরি এটা হচ্ছে প্রোডাক্ট সাইন, এটা হচ্ছে প্রোডাক্ট সাইন। প্রোডাক্ট সাইন মানে হচ্ছে অনেকগুলোর মাল্টিপ্লিকেশন থাকবে। এন্ড মোরওভার পিওএস মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ওকে, তাহলে এবার আসা যাক আমি কিভাবে করব, একটু আসা যাক। আগে তুমি এসওপি ফর্মের ফাংশন লেখার জন্য কোথায় কোথায় আউটপুট 1 সেটাকে টার্গেট করতে, আর ম্যাক্স টার্মের জন্য কোথায় কোথায় আউটপুট 0 সেটাকে টার্গেট করতে হবে। সো আমি যদি এটাকে যদি লিখি f f ইকুয়াল টু m0 ইনটু m2 ইনটু m3 ইনটু m7, আগে ছিল প্লাস স্মল m, ক্যাপিটাল M মানে হচ্ছে তোমার প্রোডাক্ট। সো m0 ইনটু m2 ইনটু m3 ইনটু m7 সবগুলোর মাল্টিপ্লিকেশন। এখন m0 মানে হচ্ছে এই জিরোতে যতগুলো ইনপুট আছে তাদের হচ্ছে সাম। মিন টার্ম মানে ছিল কি ইনপুট গুলোর প্রোডাক্ট, মিন টার্ম মানে ছিল ইনপুট গুলোর প্রোডাক্ট, ম্যাক্স টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর সাম। সো এখানে m0 মানে হচ্ছে ইনপুট গুলোর সাম মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3। সো m0 মানে হচ্ছে ইনপুট গুলোর সাম, x1 প্লাস x2 প্লাস x3 লিখলাম। মিন টার্ম মানে ছিল ইনপুট গুলোর প্রোডাক্ট বাট সবগুলোকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। ম্যাক্স টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর সাম, যেখানে প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। মিন টার্ম ছিল প্রত্যেকটা ইনপুটের প্রোডাক্ট, যেখানে প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। ম্যাক্স টার্ম মানে হচ্ছে প্রত্যেকটা ইনপুটের সাম, যেখানে প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। সো 0 এর জন্য সবগুলোই তো 0, সো সবই ঠিক থাকলো। তাহলে পরেরটা করি, m2 মানে হচ্ছে তোমার x1 প্লাস x2 প্লাস x3 এরকমই কিছু একটা। ওকে দেখি x1 0 0 দরকার, 0ই আছে সমস্যা নাই। x2 1 1টাকে আমি ইনভার্ট করে 0 করে দিলাম, x3 0 0 0ই আছে সমস্যা নেই। সো ম্যাক্স টার্ম বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? দেন আসলো m3, m3 মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাট প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 0 করতে হবে। তো দেখি x1 0 0ই আছে, x2 x3 দুটোই 1, সো দুটোকে আমি ইনভার্ট করে দিলাম। কারো বুঝতে কোনো প্রবলেম? ফাইনালি m7 মানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3। সরি আমার ট্যাবে মনে হয় একটু হালকা ল্যাগ করতেছে, সরি একটু ওয়েট করে, আমার ট্যাব মনে হয় ক্যাচ করতে পারতেছে না। এই যে এবার ঠিক আছে। সো 7 এ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইনপুটই 1 বাট প্রত্যেকটা ইনপুটকে আমার আলাদা আলাদা ভাবে 0 করতে হবে। সো ইনভার্ট ইনভার্ট ইনভার্ট। সো এই এক্সপ্রেশন নিয়ে কারো কোনো প্রবলেম হচ্ছে, কারো কোনো বুঝতে প্রবলেম? তাহলে আমি লিখে রাখি এটা হচ্ছে f ইন POS ফর্ম। কারো কোনো বুঝতে প্রবলেম হচ্ছে এসওপি ফর্মে ফাংশন, সরি POS ফর্মে ফাংশন লেখা? না স্যার। তাহলে আবার বলি একটু সামারাইজ করে এটা শেষ করে দিই। টার্গেট করবা এই এসওপি ফর্ম, ক্যাপিটাল M মানে হচ্ছে ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্ম ক্যাপিটাল M মানে হচ্ছে যেই ভ্যালুগুলো দেয়া আছে এই রো গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু 0। এক্সপ্রেশন মানে হচ্ছে 0 2 3 7 এদের প্রোডাক্ট, এই সামনে যে সাইনটা আছে এটা মানে হচ্ছে প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন। সো প্রত্যেকটার ম্যাক্স টার্ম কিভাবে লিখবো, ইনপুট গুলোর সামেশন হবে বাট প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, যদি কোথাও 1 থাকে সেটাকে ইনভার্ট করে 0 লিখবো। এই হচ্ছে তোমার প্রোডাক্ট অফ সাম ফর্ম। দেখো অনেকগুলো সাম তাদের প্রোডাক্ট, এটা একটা সাম, এটা একটা সাম, এটা একটা সাম, এটা একটা সাম, এরকম অনেকগুলো সামের প্রোডাক্ট। এই যে প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন আছে হচ্ছে প্রোডাক্ট। তাহলে এক কাজ করি, তাহলে এবার আমি তোমাকে বললাম যে এখান থেকে কি POS ফর্মের ফাংশনটুকু আমি লিখলাম, তাহলে আমি যদি তোমাকে এখন কোশ্চেন করি এখান থেকে কি এসওপি ফর্মের ফাংশনটুকু কি লেখা পসিবল? কেউ কোনো অপিনিয়ন দিতে চাও যেখান থেকে এসওপি ফর্মের ফাংশন লেখা পসিবল কিনা?
ডেফিনেটলি পসিবল। কেন? তুমি ওয়ান পিওএস, কাজ করবো। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এসওপি ফর্মে ফাংশনটা কিভাবে লিখবো? পিওএস ফর্মে ফাংশনের জন্য তুমি টার্গেট করছিলা কোথায় কোথায় 0 ছিল, এসওপি ফর্মে ফাংশনের জন্য আমাকে টার্গেট করতে হবে কোথায় কোথায় 1 আছে। এই যে 1 1 1 1, ওকে, এইগুলাকে তোমার টার্গেট করতে হবে। তো আমি যদি এগুলো টার্গেট করে যদি এসওপি ফর্মে ফাংশন লিখি, এসওপি মানে সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট মানে যে এই যে এটা ইনপুট গুলোর প্রোডাক্ট নিতে হবে। মানে এই যে রোটা, এটা আমি ধরো x1 x2 x3 প্রোডাক্ট নিলাম, বাট সবগুলোকে আমার 1 করতে হবে। সো x1 0 x2 0 দুইটাকে ইনভার্ট করলাম, x3 1 ঠিকই আছে। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? নো স্যার। তাহলে এই পয়েন্টে যে এই 1টাতে এটাতে কি এক্সপ্রেশন হবে বলতে পারবা? কেউ কি বলতে পারবে? x1 x2 বার x3 বার। x1 x2 বার x3 বার, থ্যাংক ইউ স্যার। এটা তারপরেরটাতে x1 x2 বার x3। আপনি বললেন আমার এদিকে ট্যাব একটু ঝামেলা হচ্ছে, সরি স্যার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি স্ক্রিন চলে গেছে? দেখা যাচ্ছে এখন আবার। আচ্ছা ওকে, সরি, থ্যাংক ইউ। x1 x2, সো x1 x2 বার x3, থ্যাংক ইউ স্যার। ফাইনালটা আমি লিখে দেই x1 x2 x3 বার। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে? তার মানে খেয়াল করে দেখো যে তোমার মিন টার্মের ফর্মেই ফাংশনটুকু দেয়া থাকুক আর ম্যাক্স টার্ম ফর্মেই তোমার ফাংশনটুকু দেয়া থাকুক, আলটিমেটলি তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে এসওপি আর পিওএস এর ফাংশন কিন্তু লিখতেই পারতিছো। ওকে, তো তোমার এরকম কোশ্চেন অনেক সময় থাকে। কোশ্চেন ধরো আমি এইটা টপিকটা শেষ করে তারপর কোশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখাবো, যে এরকম কোশ্চেন থাকে যে তোমার এরকম ফাংশন দেয়া আছে, বললো যে এসওপি ফর্মে এক্সপ্রেশনটা লিখো, পিওএস ফর্মে এক্সপ্রেশনটা লিখো, তো তুমি লিখলা। এরপরে তোমাকে কোশ্চেন করলো এসওপি ফর্মের ফাংশনটাকে রিডিউস করে পিওএস ফর্মের ফাংশনটাকেও রিডিউস করো। কোশ্চেন তোমাকে করলো এসওপি ফর্মের ফাংশনটাকে তুমি রিডিউস করো, পিওএস ফর্মের ফাংশনটাকে তুমি রিডিউস করো। তো এসওপি ফর্মের ফাংশনটাকে তুমি রিডিউস করতে পারো, আমি পিওএস ফর্মের ফাংশনটাকে রিডিউস করে দেখাবো। এরপর তোমাকে কোশ্চেন করলো যে এই এসওপি আর পিওএস ফর্মের যে রিডিউসড দুটো ফর্ম পেলা, এই দুটোকে এবার তুমি ইমপ্লিমেন্ট করো, মানে লজিক ডায়াগ্রামে তুমি দুটো লজিক ডায়াগ্রাম ড্র করবা। এরপর তোমাকে বললো যে তুমি যে লজিক ডায়াগ্রাম ড্র করলা, এবার এই মিনিমাইজড এসওপি ফর্ম এন্ড মিনিমাইজড পিওএস ফর্ম এই দুটোর কস্ট ক্যালকুলেট করো। আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? মানে একই ফাংশন, সেখান থেকে বেরলো এসওপি পিওএস ফর্মের এক্সপ্রেশন লিখতে বলবে, দুই ফর্মকেই রিডিউস করতে বলবে, রিডিউসড ফর্মে দুটোকেই তোমাকে লজিক ডায়াগ্রাম ইমপ্লিমেন্ট করতে বললো, এন্ড দুটোই যেটা ইমপ্লিমেন্ট করলা লজিক ডায়াগ্রামে, সেখান থেকে দুটোরই কস্ট ক্যালকুলেট করতে বললো, এন্ড ফাইনালি তোমাকে কোশ্চেন করলো যে তাহলে এবার তুমি কস্ট থেকে তুমি কমেন্ট করো যে কোনটা আমাদের ইউজ করাটা বেটার হবে। মানে সহজ ব্যাপার, এই যে ফাংশনটা আছে তোমার সিম্পল এক্সপ্রেশন লিখবা, এসওপি পিওএস দুটো ফর্মেই তোমার চাইতেই পারে, এই দুটো ফর্মকেই তোমাকে রিডিউস করতে বলবে, এই দুটো ফর্মেই তোমার লজিক ডায়াগ্রাম ড্র করতে বলবে, দুটো ফর্মেরই তোমার কস্ট ক্যালকুলেট করতে বলবে, আর তারপর তোমাকে কম্পেয়ার করতে বলবে যে তুমি তো কস্ট ক্যালকুলেট করলা, তাহলে তুমি এবার কমেন্ট করো যে কোনটা ইউজ করাটা আমাদের জন্য বেটার হবে। সহজ ব্যাপার, যেটাতে কস্ট কম সেটাই আমরা ইমপ্লিমেন্ট করব। সো বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? তো বুঝতে যদি কারো কোনো প্রবলেম না হয়, তাহলে আমি এই ফাংশন পিওএস ফর্মের ফাংশনটাকে একটু রিডিউস করে দেখি। তাহলে এটা আমরা রিডিউস করার ট্রাই করি। ফাংশন একটু মনে রেখে দেখি কারো জন্য, সেকেন্ডটাতে সেকেন্ড থার্ড আর তিনটাই। হ্যাঁ বলো স্যার। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, আগের পেজটা কি আনতে হবে? না স্যার, সমস্যা আচ্ছা নেই। হ্যাঁ বলেন স্যার। তাহলে স্যার, আমরা পিওএস এ বা 1 এর ক্ষেত্রে বার নিচ্ছি আর এসওপি তে 0 এর ক্ষেত্রে বার ইউজ একটু দাঁড়ান স্যার, আমি আগে লিখে রাখি স্যার, আমি একটু লিখে রাখি, ফাংশনটা পরে মনেই থাকবে না। এটা মনে হয় x1 প্লাস x2 বার প্লাস x3 এরকম ছিল, সরি প্লাস তো আরে হ্যাঁ, এবার বলতে থাকেন, বাকিটা আমার মোটামুটি মনে আছে। স্যার কোশ্চেন করতে থাকেন স্যার, এখন সমস্যা হবে না। স্যার, আমি পিওএস লেখার সময় 1 যখন আসতেছিল তখন বার নিচ্ছিলাম, Yes, sir. এসওপি এর বেলায় 0 এর বেলা বার নিচ্ছিলাম, এটা কেন স্যার? মিন টার্ম মানে হচ্ছে, মিন টার্মের যে অরিজিনাল যে ডেফিনিশন, মিন টার্ম মানে হচ্ছে তোমার স্মল এম যেটা,
আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে তোমার হচ্ছে ক্যাপিটাল এম। মিন টার্ম মানে হচ্ছে তোমার ইনপুট গুলোর প্রোডাক্ট, বাট সবগুলো ইনপুটকে আলাদাভাবে 1 হতে হবে। মিন টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট, কিন্তু সবগুলো ইনপুটকে 1 হতে হবে। তাতে ধরো ইনপুট যদি এরকম হয় 0 1 0, তাহলে মিন টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট। ইনপুট গুলোর প্রোডাক্ট মানে হচ্ছে x1 x2 x3, বাট কন্ডিশন হচ্ছে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে। তাহলে প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি যদি 1 করতে হয়, তাহলে x1 ছিল 0, সেটাকে বার করলাম, আর x2 তো 1 আছেই, x3 কে বার করে দিলাম। এটাই তো হচ্ছে মিন টার্ম, তাই না? এখন তোমার কোশ্চেন আছে, কোশ্চেনটা কি যে প্রত্যেকটা, এখন কোশ্চেন আমি করতে পারি যে তাহলে প্রত্যেকটা ইনপুটকে আমার কেন 1 হতে হবে? এই যে আমি নট যে করলাম, প্রত্যেকটা ইনপুটকে 1 যদি না করি তাহলে প্রবলেমটা কি হবে? প্রত্যেকটা ইনপুটকে যদি আমি 1 যদি করতে না পারি, তাহলে যে প্রবলেমটা হয়ে যাবে, ধরো তুমি 0 আর 1 আর 0 এই তিনটা যদি এন্ড গেট যদি নাও, এন্ড গেটের লজিক কি বলে যে একটা 0 হলেই আউটপুট 0, তাই না? তো তখনই তো আউটপুট 0 হয়ে যাচ্ছে। বাট এই পয়েন্টে যদি আউটপুট ফাংশনের ভ্যালু যদি 1 হয়, তাহলে একটা ধরো 3 বিটের ইনপুট আছে তোমার কাছে, একটা 3 বিটের ইনপুট, আউটপুট ফাংশন 1 হতে হবে। তো এন্ড গেট যদি হয় 3 বিটের 3টা যদি প্রোডাক্ট মানেই তো এন্ড গেট। তো এন্ড গেট থেকে তখনই আউটপুট 1 পাওয়া যায় যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিট যদি 1 হয়, তাহলেই আউটপুট 1 হবে। ইনপুট গুলো যদি আলাদা আলাদাভাবে 1 না হয়, তাহলে আউটপুট 1 হবেই না। যে কোনো একটা যদি 0 হয়ে যায়, তাহলে স্যার আউটপুট হয়ে যাবে 0। এই জন্যই আমরা প্রত্যেকটা ইনপুটকে যদি 0 থাকে সেটাকে ইনভার্ট করে 1 এ কনভার্ট করি। কারণ যেহেতু টার্ম এই প্রোডাক্ট নিচ্ছি, প্রোডাক্ট মানেই তো এটা হচ্ছে একটা এন্ড গেট। আর এন্ড গেট এই যেহেতু এই পয়েন্টে আউটপুট 1, আর আউটপুট 1 তখনই হবে যদি প্রত্যেকটা ইনপুট যদি আলাদা আলাদা করে 1 হয়। এই জন্যই আমরা প্রত্যেকটাকে ইনভার্ট করে টোরে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে 1 এ নিয়ে যাই। এই হচ্ছে মিন টার্ম। বুঝতে পারছেন কি স্যার এবার? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল না, সেটাও ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আর ম্যাক্স টার্মটা এবার তাহলে নিজের মতো করে চিন্তা ভাবনা করো। ম্যাক্স টার্ম যদি আমরা তাহলে বলে দিই, ম্যাক্স টার্ম মানে হচ্ছে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 0। ওকে, তো একটা অর গেটের যদি আমরা ধরো x1 x2 x3 তিনটা অর মানে হচ্ছে তুমি একটা অর গেটের মধ্যে দিয়ে তিনটাকেই পাস করতেছো, মানে আউটপুট 0 হবেই। আর অর গেটের কনসেপ্ট থেকে আমরা জানি যে অর গেটের আউটপুট তখনই 0 হয় যদি প্রত্যেকটা ইনপুটই যদি 0 হয়। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায়, আউটপুট কিন্তু 1 হয়ে যাবে। সো আউটপুট 0 পেতে গেলে তোমাকে অবভিয়াসলি প্রত্যেকটা ইনপুটকে 0 বানাতে হবে। তো প্রত্যেকটা ইনপুটকে 0 বানানোর জন্যই আমরা আসলে 0 না থাকলেও সেটাকে ইনভার্ট করে 0 বানাই ফেলি। আর কোনো কোশ্চেন আছে স্যার? ওকে, আর কারো কোনো অন্য কেউ কিছু বলতে চাও? এখন এসওপি ফর্মে একটা ফাংশনকে কিভাবে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে রিডিউস করা যায়? এসওপি ফর্মে একটা ফাংশনকে যদি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি রিডিউস করতে চাই, সবচেয়ে বেস্ট হচ্ছে একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি? x প্লাস y ইনটু x প্লাস z ইকুয়াল টু x প্লাস yz। এই ফর্মটা তুমি যদি কখনো দেখো যে তোমার এই POS এই ফর্মের কোনো ফাংশনকে যদি রিডিউস করতে হয়, তাহলে আলটিমেটলি মাথায় রাখবা সেখানে এই বুলিয়ান অ্যালজেব্রাটা তোমার এই ফর্মুলাটা ইউজ করতেই হবে। ওকে, এখন সেই ফর্মুলাটা ইউজ করার জন্য কি দেখো যে দুটো টার্ম প্রোডাক্ট আকারে আছে, যাদের মধ্যে একটা করে টার্ম কমন। x প্লাস ওয়াই, এখানে x প্লাস জেড, এখানেও x আছে এখানেও x আছে। সো এই জিনিসটা আগে টার্গেট করতে হবে। তাহলে আমরা এখন খুঁজে দেখি যে এদের মাঝে এই যে অনেকগুলো টার্ম যে আছে, এদেরকে আমরা একটু দুটো দুটো করে সাজানোর ট্রাই করি, পাশাপাশি নিয়ে আসি, যাদের মধ্যে কিছু টার্ম কমন আসবে। যেমন খেয়াল করে দেখো ফার্স্টেরটাতে আমরা যদি আসি, ফার্স্টেরটা সেকেন্ড, এখানে সাজানো, এখানে ফার্স্টেরটা সেকেন্ডটার মধ্যে পেয়ে যাচ্ছি। খেয়াল করে দেখো এখানে x1 প্লাস x3 ফার্স্টেরটাতেও আছে, সেকেন্ডটাতেও কিন্তু x1 প্লাস x3 আছে, তাই না? তার মানে দেখো একটা টার্ম তাদের মাঝে কমন পাওয়া যাচ্ছে। আবার সেকেন্ড আর থার্ডটাতে যদি আমি চলে যাই, দেখো এই দুটোর মধ্যেই x2 বার প্লাস x3 বার এই টার্মটুকু কিন্তু কমন আছে। তাহলে এক কাজ করি, আমি যদি ফার্স্টেরটাতে আমার সুবিধার জন্য এখানে যদি x1 প্লাস x3 কে যদি আমি a নাম দেই, আর এখানে যদি x2 বার প্লাস x3 বারকে যদি আমি b নাম দিই, তাহলে এই ফাংশনটাকে ধরো সাজায় লেখা যায় না এভাবে যে a প্লাস x2 ইনটু a প্লাস x2 বার। এটা কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? তাহলে সেকেন্ডটা দুটাকে যদি সাজায় লিখি, সরি স্যার, কেউ মনে আনমিউট করছিল, কারো কি কিছু বলার আছে? বলতে চাইলে বলতে পারো। না স্যার। ওকে স্যার,
এবার সেকেন্ডটাকে যদি লিখি যে x2 বার প্লাস x3, এটাকে যদি আমি নাম দিলাম b, তাহলে এটাকে লেখা যেতে পারে b প্লাস x1 ইন্টু b প্লাস x1 বার, কারণ এই যে এই পার্টটা হচ্ছে b। ওকে, সো কারো কোনো বুঝতে প্রবলেম হলো? তাহলে এবার আমরা এই এক্সপ্রেশনটুকে অ্যাপ্লাই করি, যে কি বলতেছে যে x প্লাস 1 a প্লাস, এখানে যে ফর্মটা আসছে সেটা কি আসছে, a প্লাস x2 ইন্টু a প্লাস x2 বার। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি বলতেছে, ইকুয়াল টু হবে এই যে কমন টার্মটা সেটা x আকারে থাকবে, a এর মতো থাকবে, আর বাকি যে দুটো ডিসিমিলার টার্ম আছে তাদের প্রোডাক্ট হয়ে যাবে, y z প্রোডাক্ট হয়ে যাবে, তার মানে হয়ে যাবে a প্লাস x1 x2 বার। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে, তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে কি হয়, a প্লাস x1 x2 বার, আর এখানে হয়ে যাচ্ছে সিমিলারলি b কমন, সো b প্লাস ডিসিমিলার দুটো টার্মের প্রোডাক্ট হবে x1 x1 বার। কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে এখানে? সাইড নোট আমি দিয়ে দেই, x প্লাস y ইনটু স্যার x, x2 হবে না, x2 ইনটু x2 বার। ও সরি থ্যাংক ইউ স্যার, আমি এসব পরে, থ্যাংক ইউ সো মাচ, ইকুয়াল টু x প্লাস y, যে সাইড নোট দিয়ে রাখলাম। এবার আসা যাক, খেয়াল করে দেখেন স্যার, x2 বার মানে হচ্ছে x বার, আমরা কি জানি না x বার মানে ইকুয়াল টু 0, সবাই তো এটা জানি। তাহলে লিখে দিলে a প্লাস 0 ইন্টু b প্লাস 0। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? তাহলে ডিরেক্টলি এটাকে লেখা যায় a b, কারণ আমরা জানি x প্লাস 0 ইকুয়াল টু x, a b লিখলাম। এবার এক কাজ করি, a b এর মানে ভ্যালু গুলো বসাই দিই। a মানে কি ছিল, x1 প্লাস x3, ওকে, আর b মানে কি ছিল, x2 বার প্লাস x3 বার। ওকে, সো এতটুকু নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারো রিডিউস করা নিয়ে। এখন নেক্সট কোশ্চেন আছে, স্যার আমি যে ফাংশনটাকে যে রিডিউস করে যে এই পর্যন্ত আসলাম, কোশ্চেন আছে এটা কি স্যার কি ফার্দার কি রিডিউস করা পসিবল কিনা? তো ফার্দার রিডিউস করা পসিবল কিনা সবগুলোর জন্য আলটিমেটলি সেম জিনিস, আমরা আগের দিনে যেটা একটু আগে বারবার যেটা বলে আসতেছি, যে দেখো এবার লিটারাল গুলোকে দেখো, যে যদি লিটারাল যদি দুই জায়গায় যদি সেম লিটারাল পাও তাহলে রিডিউস করা যাবে, যদি দুই জায়গায় যদি সেম টাইপের না থাকে তাহলে রিডিউস করা যাবে না। যেমন x1 ফার্স্টেরটাতে আছে, সেকেন্ডটাতে নাই, x3 ফার্স্টেরটাতে সেকেন্ডটাতে নাই, সো তার মানে এটাকে আর রিডিউস করা যাবে না। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? কারো বুঝতে কোনো প্রবলেম হলো এই পার্টটুকু? ওকে, তার মানে এটাই হচ্ছে তোমার, আরেকবার সামারি রিপিট করে দিন। মানে কি কোন পার্টটুকু, মানে পুরোটাই নাকি এটাকে রিডিউস করা যাবে কিনা? পোরশনটা স্যার যে ধরবো প্রথম পার্ট, আচ্ছা একদম শুরুতে। দেখো, এসওপি ফর্ম যখন আমরা করতাম, এসওপি ফর্মে আমরা কি করতাম, যে দুটো দুটো করে পাশাপাশি নিয়ে আসতাম যাদের মধ্যে কিছু জিনিস কমন আছে, তাই না? তো এক্স্যাক্টলি পিওএস ফর্মেও তুমি এমন দুটোকে টার্গেট করবা যাদের মধ্যে কিছু কমন আছে। যেমন আমি ফার্স্টেরটাতে দেখতে পাচ্ছি, ফার্স্টেরটাতে x1 আর x3 আছে, সেকেন্ডটাতে x1 আর x3 আছে, তার মানে এখান থেকে একটা জিনিস কমন পাওয়া যাচ্ছে, তার মানে ফার্স্টের দুটো থেকে আমি রিডিউস করতে পারবো। থার্ড আর ফোর্থ এর মধ্যে একটা করে টার্ম কমন আছে, একটা হচ্ছে x2 বার, একটা হচ্ছে x3 বার, সো আলটিমেটলি এই দুটো থেকে সিম্পলিফাই করা যাবে। সো যেই কমন টার্ম সেটাকে আমি এখানে a নাম দিলাম, এখানে b নাম দিলাম, এরপর এই a আর b এক্সপ্রেস করলে দেখা যাচ্ছে a প্লাস x2 ইন্টু a প্লাস x2 বার, b প্লাস x1 ইন্টু b প্লাস x1 বার। এখন আমি ফর্মুলা জানি যে x প্লাস y ইন্টু x প্লাস z, মানে দুটোরই যদি শুরুতে যদি একটা কমন টার্ম থাকে x, তাহলে এটা এক্সপ্রেশন হবে ওই কমন টার্মটা প্লাস বাকি যে দুটো টার্ম আছে তাদের মাল্টিপ্লিকেশন। তাহলে a প্লাস x2 ইন্টু a প্লাস x2 বার মানে হচ্ছে, সরি, a প্লাস x2 বার, আর এখানে b প্লাস x1 বার। আর x2 বার আমরা জানি x বার ইকুয়াল টু 0, তো আমি এটা 0 এটাও 0 ক্যালকুলেশন করে ab পেলাম, ab এর মানে ভ্যালু গুলো বসাই দিলাম। বসানোর পরে নেক্সট কোশ্চেন যেটা আসবে, স্যার এটাকে আরো রিডিউস করা যাবে কিনা, আরো রিডিউস করা যাবে কিনা সেটা ডিপেন্ড করবে লিটারাল গুলো কোথাও রিপিটেড আছে কিনা। x1 একটা লিটারাল, x3 একটা লিটারাল, x2 বার একটা লিটারাল, x3 বার একটা লিটারাল। লিটারাল মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুট, সো এখানে টোটাল 4টা লিটারাল আছে। এখন দেখে নাও যে এই লিটারাল গুলোর মধ্যে একই জিনিস কোনো মাল্টিপল জায়গায় আছে কিনা। x1 আর কোথাও নাই, x3 আর কোথাও নাই, সো এই যে দুটো টার্ম যে নিজেদের মধ্যে প্রোডাক্ট ফর্মে আছে, এদের মধ্যে আর কোনো কিছু কমন টার্ম নাই, সো কমন লিটারাল নাই, তার মানে এটাকে আর রিডিউস করা যাবে না। তার মানে এটাই হচ্ছে অপটিমাইজড অর রিডিউসড অর সিম্পলিফাইড পিওএস ফর্ম। কারো বুঝতে কোনো প্রবলেম? আচ্ছা, এরপর এটাকে এখন কাজ হচ্ছে এটাকে আপনার লজিক ডায়াগ্রাম এটা ড্র করা।
তো আমার কাছে মনে হয় যেটা আমি আর লজিক ডায়াগ্রাম একটু তাড়াতাড়ি ড্র করে দেই। x1 আর x3 এর অর দরকার, সো x1 x3 এর অর একটা x1 একটা x3, x2 বার আর x3 বারের অর দরকার, সো এখানে দেই একটা হচ্ছে x2 বার, এখানে তো না লিখে উপরের দিকে লিখে দিই কারণ আলটিমেটলি নট গেট দরকার পড়বে, x2 বার এটাতে দিয়ে দিই x3 বার, এদের অর দেখা যাচ্ছে যে দুটো অরের প্রোডাক্ট, সো প্রোডাক্ট নিতে গেলেই দরকার পড়বে এন্ড, সো দুটো অরকে আমি এন্ড গেটের মধ্যে দিয়ে পাস করে দিলাম, এই পাবা এফ অফ যেটা পাবা। এখন x2 বারকে জেনারেট করে নিতে হবে নট গেটের মধ্যে দিয়ে, x3 বারকে জেনারেট করে নিতে হবে নট গেটের মধ্যে দিয়ে। একটু ফাস্ট আগালাম, তারপরেও যদি কারো কোনো লজিক ডায়াগ্রাম নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে এখানে? তো এইটা আমি আর ফার্দার কন্টিনিউ করতে চাচ্ছি না, তোমাদের কাজ হবে এই যে আমি এফ অফ পিওএস করলাম, তুমি এফ অফ পিওএস রিডিউস করলাম, লজিক ডায়াগ্রাম ড্র করলাম, তোমার কাজ হবে লজিক ডায়াগ্রাম দেখে দেখে এটার কস্ট কত হয় কস্ট তুমি ক্যালকুলেট করবা। তোমার কাজ হচ্ছে আজকে বাসায় তুমি এটার কস্ট ক্যালকুলেট করবা, পিওএস ফর্মের কস্টটুকু ক্যালকুলেট করলা, এরপর এসওপি ফর্মে যে ফাংশন এক্সপ্রেশনটুকু লিখছিলাম ওটাকে রিডিউস করে রিডিউস ফর্মটাকে লজিক ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করে সেটার কস্ট ক্যালকুলেট করবা। এরপর অপটিমাইজড এসওপি ফর্ম আর অপটিমাইজড পিওএস ফর্মের মধ্যে কোনটার কস্ট কম সেটা তুমি আগে ডিসাইড করবা। ওকে, এটা আর কি তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে নিও। সো ফার এই যে ম্যাথটা করালাম, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো।